ওদের হুমকি ধামকি কিছু না, বেসিক্যালি ওরা এখনো বিছনায় প্রসাব করাই ছাড়েনি। সীমান্ত হত্যা বন্ধ হবে না। উদ্দেশ্যটাই হলো যে এখানে একটা উগ্রবাদীদের একটা মানে তারা যাতে সংগঠিত হইতে পারে। একটা গোষ্ঠীকে কেন আপনি চিহ্নিত করছেন? ওই গোষ্ঠী তো না, সন্ত্রাসী গোষ্ঠী না, দ্যাটস এ পলিটিক্যাল গোষ্ঠী। এদের দুর্নীতিগুলো যদি এদের দপ্তর থেকে প্রকাশ করা হয় তাহলে এরা রাস্তাঘাটে চলতে পারবে না। এদের কাপড় চোপড় খুলে নেবে, এদের দিকে জুতা মারবে মানুষ। বাজার কইরা দিয়া ল মিনিস্টারের যদি আপনি জজ হন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় ঝুঁকায় বলবে তোমার সময়ে 500 শিশু মারা গেছিল। শিশু হত্যার জন্য নূরজাহান বেগমকে কতবার ফাঁসি দেওয়া উচিত বলেন? ডক্টর ইউনূসকে কতবার ফাঁসি দেওয়া উচিত? আমি সাদমান সাকিব, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। দর্শক, গত 5 আগস্ট যাদেরকে দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছিল, এখন তাদের সাথে খাতির করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিরোধী দল, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ওপরে বিতাড়িত স্বৈরাচারের ভূত চাপেনি, বরং ভূত চেপেছে সরকারের ঘাড়ি। প্রাসঙ্গিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফেরোজ, এবং আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। ধন্যবাদ। দর্শক, আলোচনার মাঝখানে আর উপস্থিত হবার কথা রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। শুরুতেই জনাব মোস্তফা ফিরোজ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এই যে প্রধানমন্ত্রী অভিযোগ করলেন দেশে এত বড় একটি অভ্যুত্থান হলো, জামায়াত এনসিপির দাবি তারা বিগত ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, এখন প্রধানমন্ত্রী অভিযোগ করছে যে তাদের সাথেই আবার মিলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয় যে পতিত সরকারের সাথে জামায়াত বিএনপির আবার যোগাযোগ হওয়া সম্ভব? অসম্ভব কিছু না। ক্ষমতা রাজনীতিতে আমরা এই সমীকরণগুলো অতীতেও দেখেছি। একসময় বিএনপি সরকারের পতন ঘটানোর জন্য জামাতে ইসলাম আওয়ামী লীগের সাথে করে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছে যুগপৎভাবে, এবং বেশ জোরালো আন্দোলন ছিল। এবং সেই আন্দোলনের মুখে বিএনপি তখন খুব দ্রুত গতিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। তারা নিজেরা তখন নির্বাচন করে। সেই নির্বাচন একতরফা ছিল, কিন্তু ওই নির্বাচনের মূল লক্ষ্যটা ছিল যে একটা সংসদ, যেহেতু আগের সংসদের পক্ষে সম্ভব ছিল না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলটা পাশ করা, সুতরাং তারা দ্রুত গতিতে নির্বাচন করে প্রথম সেশনেই, প্রথম দিনই সম্ভবত 1 দিন বা 2 দিনের মধ্যে ওই বিলটা পাশ করে তারা সংসদ ভেঙে দেয়। এবং ওই সময় তার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে জামাত এবং আওয়ামী লীগ মিলেমিশে আন্দোলন করেছে। সুতরাং এখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা রাজনীতির পট পরিবর্তনের পর, যেখানে গণমাধ্যমে এসছে শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে আসতে পারেন, এবং শুভেন্দু অধিকারী ক্রমাগতভাবে চাপ তৈরি করছে নানাভাবে। এবং এর উদ্দেশ্যটাই হলো যে এখানে একটা উগ্রবাদীদের একটা মানে তারা যাতে সংগঠিত হইতে পারে। ফলে এখানেও একটা সরকার মানে তারেক রহমানের সরকার যতক্ষণ থাকবে এটা শুভেন্দু সরকারের জন্য খুব মানে স্বস্তিদায়ক হবে না। আর জামাতে ইসলাম আসলে তার জন্য আরও একটা রাজনীতির প্লাস পয়েন্ট হবে যে আজকে যে শুভেন্দু অধিকারী যে বিজয়টা পশ্চিমবঙ্গে, সেটাকে আরও পার্মানেন্ট করতে পারবে, কারণ আরও সে উগ্রবাদিতা মানে তৈরি করে সেখানে নেক্সট নির্বাচনে, লোকসভা নির্বাচন, এরপরের বিধানসভা নির্বাচনে যাতে করতে পারে। সুতরাং এখানে মৌলবাদী শক্তি আসুক এটা চাইতে পারে। তার মানে পশ্চিমবঙ্গে এবং এর সাথে একটা মানে কি বলে একটা মিথস্ক্রিয়া আছে, কারণ শুভেন্দু নিজে বলেছে, আপনি ক্লিপগুলি দেখেন, বলেছে যে শেখ হাসিনা হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশে, এরপরে ইউনূস এবং পরবর্তী যারা এটাও বলেছেন যে ঢাকার বিমানবন্দরে শেখ হাসিনা সসম্মানে ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন। একটু জানতে চাই তাহলে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে জয় হয়েছে, সেই জয়ে তারেক রহমানের সরকার একটু অস্বস্তিতে আছে কিনা? একটু না, যথেষ্ট অস্বস্তি, কারণ অস্বস্তিকর পরিস্থিতি অলরেডি তৈরি করছে। আপনি ক্লিপ
দেখছেন যে বিজিবি সদস্য দাঁড়ায় বলছে যেখানে 150 গজের মধ্যে যে খুঁটি স্থাপন করা হচ্ছে এটার জন্য তো আলোচনা হইতে হবে। 150 গজের বাইরে যদি করে তাহলে আপত্তি নেই। 150 গজের মধ্যে বাংলাদেশ বা ভারত যারাই করুক না কেন এটা হলো যৌথ ওই তাদের মিটিং হইতে হবে, পতাকা বৈঠক হইতে হবে, তারপর সিদ্ধান্ত হইতে হবে। এটা আন্তর্জাতিক আইন, সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ক্রমাগতভাবে যেই চাপ তৈরি করছে, একটা হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে বিতাড়িত করবে এবং বলছে যে সিএএ অর্থাৎ ওই যে ভোটার তালিকার বাইরে যারা আছে সেই বাইরের সংখ্যাটা অনেক হিউজ, প্রায় 1 কোটি 91 লক্ষ টাকা 91 লক্ষ সেই জনগোষ্ঠী, তার মধ্যে অধিকাংশ গরিব এবং হচ্ছে মুসলিম। তো তাদেরকে যদি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে যদি ঠেলে দেওয়ার যেটা বলছে অলরেডি যে তাদেরকে সারেন্ডার করা হবে বিএসএফের কাছে এবং বিএসএফ বাংলাদেশে ফেরত পড়ে, এটা তো বিরাট চাপ। পুরো সীমান্ত জুড়ে একটা উত্তেজনা তৈরি করে ফেলছে শুভেন্দু সরকার। তো এই চাপটা তো সরকারের উপর, বিএনপি সরকারের উপর, এবং এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করা যে তারা ধরেই নিছে যে এই 91 লক্ষ যেই ভোটার তালিকার বাইরে যারা গেল এরা সবাই অনুপ্রবেশকারী এবং সবাই বাংলাদেশ থেকে গেছে। তো এইটা তো একটা নতুন সরকারের জন্য একটা থ্রেট। অনেকে তো এটাও বলার চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারী তিনি জন্মসূত্রে আবার বাংলাদেশি, তাহলে তাকেও তো বাংলাদেশে ফেরত আসা দরকার। সে তো বলেছে যে তার নির্বাচনের সময় যে আপনারা ভয় পাবেন না, আমার মা বরিশাল থেকে এসছে। তো কিন্তু বরিশাল থেকে এসে বলছেন তখন ওই সময় যাদেরকে অনুপ্রবেশকারী বা মুসলমান তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা তাদের সহানুভূতি পাওয়ার জন্য, কিন্তু প্রথম মিটিংয়েই ক্যাবিনেটের প্রথম মিটিংয়েই তো বাংলাদেশ বিরোধী তার সিদ্ধান্ত, যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়। এই যে গরু জবাই, এই কোরবানির সময় ওই মানে গরু জবাই বন্ধ 14 বছরের আগেই গরু মারা যায়, সে বলতেছে যে 14 বছরের আগে গরু জবাই করা যাবে না। এবং এটা করতে যে তৃণমূল লেভেলে যে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী তারা পর্যন্ত ক্ষুব্ধ হয়েছে, কারণ তারাও তো খামারি, তাদের ছোট ছোট 5টা করে ছোট ছোট খামার আছে, তারাও ওইটার গরুর যে আমি ফিরবো আপনার কাছে। জনাব তারেক রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। মানে জামাত এনসিপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক বা তাদের মধ্যে আতাত হতে পারে বলে মনে করেন কিনা আপনি? জি, অনেক ধন্যবাদ। আদর্শিকভাবে তো জামাত এবং আওয়ামী লীগের সম্পর্ক হওয়া উচিত না, কিন্তু ঐতিহাসিকভাবে তো হয়েছিল এবং আবার হইতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন বিএনপি পতনের ক্ষেত্রে স্বার্থে আওয়ামী লীগ জামাত এক হয়ে গেলে আমরা অস্বাভাবিক কিছু দেখবো না আর কি, এটা হতে পারে। এটা আমি ফিরবো আপনার কাছে আর একবার। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুভেচ্ছা। আপনার কাছে তাহলে আমি একটু আসতে চাই এই মুহূর্তে, একটু জানতে চাই আপনার কাছে, এই যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং মাথা উঁচু করেই দেশে ফিরবেন এমন একটি কথা কিন্তু সব জায়গায় আলোচনা চলছে। তিনি দেশে ফিরলে তার প্রতি ইনসাফ করার কথাও কিন্তু তথ্য উপদেষ্টা বলেছেন, বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা তিনি বলেছেন। মানে ইনসাফটা আসলে কেমন হবে তার প্রতি আইনের দিক থেকে? কিভাবে ইনসাফ করবেন আমি জানি না, শাস্তি তো দিয়েই দিয়েছেন, এখন হয়তো ইনসাফ করবে ঝুলিয়ে, আর কিভাবে করবেন? সে তো আর আপিল করে নাই, আপিল করতে পারছে না, সো কী ইনসাফ করবেন? আইদার আপনি বলবেন যে এই যে বিচারটা হয়েছে এটা ঠিক হয় নাই, আমরা রিট্রায়াল করব, তাহলে একটা কথা হয়। বাট এই মুহূর্তে কিভাবে করবেন বর্তমান সিচুয়েশন যেটা আছে? তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছেন, মানে তিনি সরাসরি জানেন নাই, তার আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এই কথা বলছেন যে তিনি দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন। হ্যাঁ, তো ঠিক আছে, বিচারের মুখোমুখি কি রিট্রায়াল করবেন না কি করবেন? মানে কিভাবে হবেন বিচারের মুখোমুখি? আপনার তো আপিলের টাইম চলে গেছে, ঠিক আছে, কন্ডোনেশন করে আপিল করলো, আপিলে কি খুব বেশি লাভ হবে? তা তো না। ইউসি, আমাদের পুরা সিস্টেমটাই গজামিল সিস্টেম, পুরা সিস্টেমটাই। ধরেন তারেক সাহেবের শাস্তি হয়েছে না, 10 ট্রাক 21 গ্রেনেড, তো উনি কি ওই শাস্তির এগেনস্টে আপিল করেছেন? করেন নাই। 5 তারিখ ঘটেছে, কিন্তু অন্যরা যারা ছিল ওরা আপিল করেছে।
ওই আপিলে সবাই খালাস পেয়েছে, উনিও খালাস পেয়ে গেছেন, বাট সে তো নিজেকে আইনের মুখোমুখি করে নাই, তো এক মুহূর্তের জন্য তো করে নাই। সো বাংলাদেশের তো একটা গজামিল সিস্টেম আছে, ওই গজামিল সিস্টেম দিয়ে কে কী করবে কেমনে বলবো? বিকজ এই ট্রায়ালটাই তো, দিস ইজ আ মিস ট্রায়াল, অ্যান্ড এটা তো রিট্রায়াল হতেই হবে। কেন? বিকজ ওনাকে যারা শাস্তি দিয়েছে তারা তো ওইখানে বসার উপযুক্ত না। ওইখানে বলা আছে যে হাইকোর্ট বিভাগের জজ 2 জন বসবেন আর 1 জন জেলা জজ, 3 জন। এই যে 2 জন যারা বসেছে হাইকোর্টের, এরা কোনোদিন তো হাইকোর্টের জজ হয় নাই, শপথ নিয়েছে জজ হিসাবে, বসে নাই তো একদিনও। দেখেন হাইকোর্টের 96-এ কী আছে, যারাই হাইকোর্ট আর অ্যাপেলেট ডিভিশনের জজ আছেন তারা সবাই মিলে কনস্টিটিউট করে সুপ্রিম কোর্ট, সবাই মিলে। কাজেই আপনি তো বসেন নাই একদিনও, ইউ হ্যাভ নট অ্যাসিউম দি অফিস অফ দি জাজ অফ দি হাইকোর্ট ডিভিশন। আপনি অফিস অ্যাসিউম না করলে তো আপনি জজ হলেন না ওই ডিভিশনে, আপনাকে কোনো লিস্ট দেওয়া হয় নাই বসার জন্য। সো পুরা যে কার্যক্রম আছে, দিস ইজ কোরাম নন জুডিস উইদাউট জুরিসডিকশন, বিকজ যিনি ট্রায়াল করেছেন উনি তো হাইকোর্টের জজ না। ইউ সি, আপনাকে তো এই জিনিসটা বুঝতে হবে, ওইখানে কনস্টিটিউশন দ্যাট এই জাজেস উইল কনস্টিটিউট, হাইকোর্ট ডিভিশনের জজরা হাইকোর্ট ডিভিশনে বসবে, অ্যাপেলেট ডিভিশনের জজরা অ্যাপেলেট ডিভিশনে বসবে, কিন্তু উনি তো অ্যাসিউমই করে নাই অফিস। আচ্ছা, তাহলে তথ্য উপদেষ্টা মানে কোন প্রেক্ষিতে অথবা কিভাবে তিনি ইনসাফ করবেন এই কথাটা বললেন, মানে আপনার আইনের দৃষ্টিতে বা আইনের ভাষা ইনসাফ আপনার কে কাছ থেকে করবে? একটু বুঝতে তথ্য চাই। উপদেষ্টা করবে না কোর্ট করবে? তিনি বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি ইনসাফ করা হবে। তিনি বলেননি যে তিনি করবেন নাকি কোর্ট করবে। কি ইনসাফ করবে আমি তো জানি না। এইটাও ইনসাফ হতে পারে যে আপনার তো শাস্তি হয়ে গেছে, এখন ঝুলে যান, ওইটা ইনসাফ না? মানে এর বাইরে কি ইনসাফ করার কোনো বললাম তো রিট্রায়াল। দিস জাজমেন্ট ইজ কোরাম নন জুডিস। যে 2 জন হাইকোর্টের বিচারক তারা ট্রায়াল কন্ডাক্ট করতে পারে না, বিকজ তারা হাইকোর্টের জজই হয় নাই। ওথ নিয়েছে, শপথ নিয়েছে, কিন্তু অফিসটা তো অ্যাসিউম করে নাই। আমি আপনাকে চাকরি দিয়ে দিলাম, আপনি সব ফর্ম টর্ম ফিল করলেন, বাট আপনি কোনো সময় আইসা দফতর জয়েন করেন নাই, তো আপনাকে জয়েন করতে হবে না হাইকোর্ট ডিভিশন, দে হ্যাভ নট জয়েন। সো এই পুরো ট্রায়ালটাই ভিশিয়েট হবে, এই পুরো ট্রায়ালটা অবৈধ শেখ হাসিনার। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব মোস্তফা ফিরোজ, যে জায়গাটিতে ছিলাম আমরা, যে শুভেন্দু অধিকারের কথা বলছিলেন, তিনি সীমান্তে কাঁটাতারের বেড়ার কথা বলছেন। আমরা দেখছি যে তিনি যখন ক্ষমতায় আসলেন তার ঠিক পরদিনই ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। মানে তিনি আসলেন, সীমান্তে বেড়া দেবার কথা বললেন, সীমান্ত হত্যা বন্ধ হবে কিনা? সীমান্ত হত্যা বন্ধ হবে না, কারণ এই সীমান্তের 2 প্রান্তে মানে গরিব মানুষের আসলে বসবাস, এবং এখানে স্মাগলিংয়ের ব্যাপার আছে, এবং এটা শুধু বাংলাদেশের মানুষ এই প্রান্তের গরিব মানুষ যুক্ত সেটা না, ওই প্রান্তের 2 প্রান্ত মিলেই এটা যৌথভাবে করে। সুতরাং এটা চলবে, এবং এর সাথে আবার সীমান্তরক্ষী বাহিনী 2 প্রান্তেই তারা জড়িত। সীমান্ত চোরাচালান তো এটা একটা সিন্ডিকেট, তাই না? এটা কি বন্ধ হবে? বন্ধ হবে তখনই যখন নাকি সেই আর্থসামাজিক, যখন মানুষের পরিস্থিতি বদলাবে তখন হবে। এছাড়া বিদ্যমান ব্যবস্থাপনায় এটা বন্ধ হবে না। এটা সেই হয়তো স্মুথলি হতো, এরপরে আরও সংগঠিতভাবে হবে, এটা বন্ধ হবে না। মানে এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ? এটা সরকার তো তার সীমান্ত এলাকা দিয়ে যদি সে কাঁটাতারের বেড়া নির্মাণ করে, এটা তো বলার কিছু নেই, কিন্তু আসলে এগুলি করলে হয় কি, একটা দেশের সাথে আরেকটা দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না। একটা সীমান্ত খোলামেলা পরিবেশ, নিরাপত্তাজনিত অনেক ব্যাপার থাকতে পারে। এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে দৌড়ায় যে রক্ষা করা, সেটা সেই সরকারের স্থানীয় কর্তৃপক্ষ হোক, এই অঞ্চলের হোক না কেন। আর সীমান্ত এলাকায় যাদের বসবাস, দেখবেন যে ওই সীমান্ত রেখাটাকে তারা মানে না। গরু ছাগলগুলি হচ্ছে এই বাড়ি এই পাড়ার লোক এই পাড়ায় যাচ্ছে, এই পাড়ার লোক ওই পাড়ায়। আমি এমনও দেখছি যে রান্নাঘর পড়ছে এই পাড়ে,
বাসা এই পারে, ওর ভিতর দিয়ে কিন্তু সীমানা, কিন্তু ওই সীমানার বাইরে মানুষের যে সম্পর্কের বন্ধন, সেই বন্ধনগুলো নষ্ট করে দেয়, এক ধরনের শত্রুতামূলক পরিবেশ তৈরি হয়। বাংলাদেশ ভারতের মধ্যে এই সম্পর্কটা এমন থাকবে কেন, যেটা কাটা তার দিয়ে সেটা বেষ্টনী দিতে হবে? এটা যদি দেয়া হয় তাহলে মানুষের জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। মানে কাঁটাতার ছাড়া সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ আছে কিনা? আছে, কিভাবে? সেই দুই দেশের সম্পর্কটা স্মুথ করা, ভালো করা, বন্ধুত্বপূর্ণ, আগে যেটা ছিল মানে বহুকাল ধরে যেটা চলে আসছে সেই পরিবেশটাই নিয়ে আসা। কেন মানে মানে শেখ হাসিনা তো যেটা করছে এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, এটা হলো দাসত্ব। মর্যাদার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, এটা ভারতকে মানসিক ভাবে মেনে নিতে হবে, বাংলাদেশকে মেনে নিতে হবে। দুই দেশের জনগণই যাতে সেই তারা মর্যাদার সাথে থাকে। এক পক্ষ ভিক্ষুক আর এক পক্ষ মানে ধনবান, তারা দয়া করবে, বিষয়টা তো সম্পর্কটা এটা হলে বন্ধুত্বপূর্ণ হয় না। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, জনাব মোস্তফা ফিরোজ, একটু জানতে চাই আপনার কাছে। আর সম্প্রতি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছিল এবং এরপরে এনসিপি থেকে বলা হয়েছে যে যদি ভায়োলেন্স করতে চায় তাহলে তাদের চাইতে আর বেশি ভায়োলেন্স কেউ করতে পারবে না। মানে ভায়োলেন্সের রাজনীতি আসলে কেন আমাদের দেখতে হচ্ছে, বা এই ভায়োলেন্সের রাজনীতি আসলে কেন? দেখেন, আপনাকে বলি, আমি সমর্থন করছি না, কিন্তু এই কেজরিওয়াল এর কথা মনে আছে? কতবার সে জুতার বাড়ি খেয়েছে, কোনো উত্তর দিচ্ছে, সে এটাকে হাসি মুখে মেনে নিছে। এটা জনগণের কিছু স্বতঃস্ফূর্ত প্রতিবাদ থাকে। এমনকি ফ্রান্সের দেখলাম যে প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার পাবলিকের কাছে গেছে, সাথে সাথে তাকে থাপ্পড় মারছে, তারপর তাকে নিবৃত্ত করছে। ডিম মারা, জুতা ছোড়া, এগুলো একটা সহজাত একটা প্রতিবাদ। আপনি ভুয়া ভুয়া স্লোগান করে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে যে অপমান করলেন, অপদস্থ করলেন, হ্যাঁ, তো এটা কি অপরাধ না? ওটা অপরাধ। ডিম ছোড়া যদি মনে করেন এটাও অপরাধ, কিন্তু এটা আবার প্রতিবাদের ভাষাও। এটা এমন তো না যে একটা ইট ছুঁড়ে তাকে আহত করছে, ডিম মারছে। আচ্ছা, এটাকে বুঝলাম যদি আপনি মানে হামলা হিসাবে একেবারে চিহ্নিত করেন, তারপর যে পাশে যে অস্ত্রটা বের করা হলো ওইটা কি ছিল? ওইটা কি মানে কোনো খারাপ নজির না? আপনি আকাশি রঙের টি শার্ট পরে একটা ক্যাডার বাহিনী পরিবেষ্টিত হয়ে আপনি করবেন এবং একটা প্রতিবাদের ভাষাকে আপনি একেবারে সাথে সাথে হামলায় পড়বেন, এটাও তো পুরো ঘটনাটা দেখার দরকার। আমি কোনোটাই শুরু থেকে মানে ডিম না, ফুল ছোড়া হোক, ওইটাতে পক্ষপাতী হোক, কিন্তু আপনি তার প্রতিক্রিয়ায় যা যা করতেছেন, এই যে ভায়োলেন্সে আপনি যে কথাটা উন্মাদনা তৈরি করলেন, এটাও তো আপনার মানে একটা অপরাধ। আপনি একটা অপরাধকে ঢাকতে আপনি নিজে হাতে আর একটা অপরাধ সংগঠিত করতে পারেন না, তো সেটারও বিচার হওয়া উচিত। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। জনাব তারেক রহমান, একটু আসতে চাই, এনসিপি থেকে বলা হচ্ছে যে ভায়োলেন্স তাদের চাইতে আর বেশি কেউ করতে পারবে না। জুলাই অভ্যুত্থানে সেটি দেশবাসী দেখেছেন, আপনিও তো জুলাইতে অংশগ্রহণ করেছিলেন, মানে আপনারা কি ভায়োলেন্স করেছিলেন? জি, অনেক ধন্যবাদ। এনসিপির যে ছেলেপেলে আছে, এরা যতটা কাজে তার চেয়ে বেশি ফাপড়বাজ বেশি, এবং এরা সবসময় ভীতু একটা গোষ্ঠী। এদের ভয় পাওয়ার প্রবণতা আমরা দেখেছি গোপালগঞ্জ যখন গিয়েছে, এপিসিতে করে পালিয়েছে এবং গতকালকে পুলিশের গাড়িতে করে পালালো। এবং এরা যখনই শেখ হাসিনার সরকারের সময়ে একটু ভয় পেয়েছে, সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, একটা পাশায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে যে না, আন্দোলন চলবে না। আবার একটু রিল্যাক্স দিচ্ছে, তখন আবার আন্দোলন চলছে। তো এইরকমভাবে এটার রাজনৈতিক পরিচয়। এখানে সহজাত যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে বা নির্যাতন সহ্য করার সহ্য ক্ষমতা আছে, যেটা এনসিপির ছেলেপেলেদের মধ্যে নাই। ওদের দিকে কেউ ডিম ছুড়লেও কান্নাকাটি করে, ঠিক আছে? এবং ডিম যে ছুটছে, দেখেন ওই ছেলেকে তারা কি পরিমাণ হন্যে হয়ে মারার চেষ্টা করলো। হ্যাঁ, ডিম তো সাধারণ মানুষও ছুটতে পারে, ডিম ছুলে তাকে কি মারধর করে মেরে ফেলতে হবে? এবং ওরা অস্ত্র বের করছে, মারার চেষ্টা করছে, এসব কিছু মিলায়ে। এবং ওরা যে বলছে না যে ওদের চেয়ে মানে কেউ হতে পারবে না, পুরো আন্দোলনে 19 তারিখের আগ পর্যন্ত আন্দোলন মাঠে যেভাবে ছিল, এর পরবর্তী আন্দোলন
ওদের ঘোষণা, ওদের বিবৃতি এদের অপেক্ষায় ছিল না। এমনকি ওরা যে আন্দোলন বন্ধ ঘোষণা করেছিল, জনগণ সেটাকেও গ্রাহ্য করেনি। ওরা তো বলেছিল আপনারা ঘরে ফিরে যান। মানুষ কি ঘরে ফিরে গেছে? ওরা তো বলছে আন্দোলনকারীরা দুষ্কৃতিকারী। মানুষ কি ওদের কথাই এই আন্দোলন থেমে দিয়েছে? দেয়নি। ঠিক আছে, সুতরাং ওরা এই জায়গা থেকে যথেষ্ট ফাপড়বাজ এবং ধান্দাবাজ। আমাদের এই আন্দোলনের যারা সত্যিকারের বীর পুরুষ, যারা সত্যিকার অর্থে লড়াই করেছে, সাহস নিয়ে রাজপথে প্রতিবাদ সংগ্রাম করেছে, তাদের সঙ্গে এদের কোনো সংযোগ নাই। বরঞ্চ যখন ওরা আন্দোলন বন্ধ ঘোষণা করলো, কয়েকটা জায়গায় বসুন্ধরা, ভাটারা, তারপরে বাড্ডা এলাকা, টিভি সেন্টার, মধুবাগের এই পাশে বেটারলাই হসপিটাল, বনশ্রীর এই পাশে, এই জায়গাগুলো আন্দোলন করছিল। ওরা ওদের প্রতিনিধি পাঠিয়ে আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা করেছে। সেখানে তো আপনিও ছিলেন, টিভি সেন্টারের কথা এটাই বলছি, আমরা তো ওদেরকে ছেলে পেলে মাফ করে দিছে। ওরা আন্দোলন বন্ধ করার জন্য প্রতিনিধি পাঠিয়েছিল, যে তারা তো আন্দোলনের প্রোগ্রাম দেয়নি। তোমরা কারা প্রোগ্রাম করছো? যারা আন্দোলন করছে তারা তো ওরা নয়। ঠিক আছে, তো এই জায়গা থেকে ওদের হুমকি ধামকি কিছু না। বেসিক্যালি ওরা এখনো বিছনায় প্রসাব করাই ছাড়েনি। হ্যাঁ, তো আর মানুষকে হুমকি দেবে, মানে দেশ কি চালিয়েছে, দেশ কি চালিয়েছে। মীর শাহ আলম ভাই কি বলল, যে সচিবের সাইন ছাড়া সে হলো প্রকল্প অনুমোদন দিয়েছে। সে যে ব্যাখ্যা দিচ্ছে সচিব না থাকলে অতিরিক্ত সচিব বিভিন্ন তেনাবেনা পেঁচাচ্ছে, তার মানে তার বক্তব্যের মধ্যে দিয়ে সে স্বীকার করে নিচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং সত্যিকারের অর্থে এদের দুর্নীতিগুলো যদি এদের দপ্তর থেকে প্রকাশ করা হয়, তাহলে এরা রাস্তাঘাটে চলতে পারবে না। এদের কাপড় চোপড় খুলে নেবে, এদের দিকে জুতা মারবে মানুষ, এবং এদেরকে টানা হেঁচড়া করবে রাস্তায়। এই বিষয়ে প্রশ্ন নিয়ে আমি ফিরবো আপনার কাছে। তার আগে জনাব মহসিন রশিদ, আপনার কাছে একটু আসতে চাই। যে দিকটাতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে একটা গোঁজামিল আছে বিচার বিভাগে অথবা আদালতে, একটা গোঁজামিল আছে। আমি একটা ঘটনা আপনাকে একটু তুলে ধরতে চাই আপনার কাছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এটি শরীয়তপুরের একটি ঘটনা। সেখান থেকে 6 জন তরুণকে আটক করেছে এবং সেখানে একজন তরুণ ছিলেন এসএসসি পরীক্ষার্থী। মামলার এজাহারে তার নাম ছিল না, অথচ তিনি কারাগারে গেলেন। মানে এটাও কি সম্ভব? বাংলাদেশে সব কিছুই সম্ভব। অসম্ভব কি? অসম্ভব বইলা কিছু নাই বাংলাদেশে। ইউসি, আপনি একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট চালাচ্ছেন, তাই না? সংবিধান তো আছে। তো সংবিধানে যে নোটিফিকেশনটা আছে, ইউনূস সরকারের নোটিফিকেশন, অ্যামেন্ডমেন্ট ঠিক আছে, নোটিফিকেশনটা কার? ইউনূস সরকারের না? ওই নোটিফিকেশনই তো এখন বলবৎ আছে। কেন বলবৎ আছে? আপনি প্রত্যাহার করেন নাই কেন? আপনি তো এখন কনস্টিটিউশনাল গভর্নমেন্ট চালাচ্ছেন, কেন সেটা থাকবে? বিকজ সেটা তো পরিপন্থী, সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের পরিপন্থী। তা আপনি যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট, ইউনূসকে বাদ দিলাম, সে তো একটা টাউট, আপনি একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইলেকশনের পরে চালাচ্ছেন, শপথ নিয়েছেন সংবিধানের উপরে, ওইটাকে বাতিল করেন না কেন? কেন ওইটা থাকবে? সিম্পল। আমার ফান্ডামেন্টাল রাইটসের কি হবে? ফান্ডামেন্টাল রাইটসে আমি কি প্রতিবাদ করতে পারবো না? সো আপনি কেন একটা গোষ্ঠীকে কেন আপনি চিহ্নিত করছেন? ওই গোষ্ঠী তো না, সন্ত্রাসী গোষ্ঠী না, দ্যাটস এ পলিটিক্যাল গোষ্ঠী। আওয়ামী লীগের যারাই আছেন ওরা তো পলিটিক্যাল গোষ্ঠী, ওরা তো সন্ত্রাসী গোষ্ঠী না। ইউনূস কেন করেছে ওইটাতে আর ঢুকলাম না আমি, কিন্তু আমার কথা হচ্ছে যখন সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস জীবিত আছে তখন কিভাবে আপনি এগুলি করেন? মানে আমি একটু জানতে চাই, বুঝতে চাই আপনার কাছে মূলত, যে মামলার এজাহারে যদি নাম না থাকে তাহলে মানে কিভাবে আপনি তাকে সন্ত্রাস বলে অথবা অপরাধী বলে সাব্যস্ত করবেন? দেখেন, এজাহারে নাম না থাকলেও তো অসুবিধা নাই, বলবে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে ওনার নাম পেয়েছি আমি, আচ্ছা, ঢুকিয়ে দেবে। দেখেন, এই দেশে বিচার টিচার ছেড়ে দেন, এই দেশে বিচার বইলা কোনো জিনিস নাই। ইউ সি, খায়রুল হক, ইউ লাইক হিম, লাইক নাও করতে পারেন, ডিসলাইক করেন, খায়রুল হককে 5টা মামলায় জামিন দিয়েছে। ঠিক যখন ওনাকে ছাড়া হবে তখন এসে বলছে যে ওনাকে আরেক মার্ডার কেসে ওনাকে ঢুকিয়ে দিল। কিভাবে করেন আপনি এটা?
কোথায় মার্ডার, কোথায় কে কি করেছে আপনি ওইখানে ঢুকিয়ে দেবেন যাকে ইচ্ছা। এই যে শোন অ্যারেস্ট জিনিসটা, এটা তো আইন এ নাই। কিন্তু এই শোন অ্যারেস্ট তো আমরা দেখছি এক মামলা থেকে তো জামিন পাচ্ছেন, আরেক আমাদের মামলা শোন বিচারকরা arrest কি দেখানো করছেন? অ্যাপেলেট ডিভিশনে যাদের কাজই হচ্ছে যে এই জিনিসগুলি তারা জনগণকে রক্ষা করবেন, জনগণ যেন এক্সিকিউটিভ দ্বারা তার বিরুদ্ধে কোনো এরকম অ্যাকশন না হয়, আপনি রক্ষা করছেন। 1021 সেটা তো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে, আমার হিউম্যান রাইট নিয়ে আপনি করছেন না। কি ওই এফআইআরে কি নাম ছিল খায়রুল হকের? ছিল না। সো এই জিনিসগুলি আমরা তো আইনের বাইরে চলে যাচ্ছি সব সময়, জাস্ট বিকজ একটি এনভায়রনমেন্ট এমন হয়েছিল। আপনি দেখেন, আপনি কোনো বিচারককে, ওনাকে যে 13 অ্যামেন্ডমেন্ট বইলা যে শাহবাগের মামলায় যেটা ধরলো, হ্যাঁ, সেখানে স্পষ্ট আইন আছে পিনাল কোডে, আই থিঙ্ক 76 না 77, সেখানে আপনি বিচারককে অ্যারেস্ট করতে পারবেন না ফর দিস। ওকে ইমিউনিটি দেওয়া আছে। করছেন তো, বেআইনি কাজ করছেন। তাহলে এই যে আদালত সায় দিচ্ছে। দণ্ডবিধি 77 মনে হয়। 77 না? হ্যাঁ। তো এই যে ন্যায় বিচারের আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার এবং অনেকে বলছে যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা না করা পর্যন্ত ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠিত হওয়া না না, এইগুলি বোগাস কথাবার্তা, বোগাস, একদম বোগাস। আমি আপনাকে বলি, এর আগে আমাদের বিচারকরা ছিলেন না, শাহাবুদ্দিন সাহেব করেন নাই বিচার, জি। আমাদের কি হাবিবুর রহমান সাহেব বিচার করেন নাই, মুস্তাফা কামাল সাহেব বিচার করেন নাই, এরা আফজাল সাহেব বিচার করেন নাই। এরা তো তখন শুনেন, তখন ডিটেনশন চলতো খুব বেশি এরশাদ সাহেবের সময়। ওরা কোর্টে ডেকে, মানে হতো কি যে আমি বের হচ্ছি, আমাকে আরেকটা কাগজ ধরায় দিল ডিটেনশনের, আবার ভিতরে যখন কোর্টের কাছে যেত, কোর্ট ডেকে আনতো ওদেরকে, 2টার মধ্যে প্রডিউস করো, এখানে ওকে নিয়ে আসো। কোর্টে এনে কোর্টের থেকেই বাসায় পাঠিয়ে দিত। ছিল তো তখন, তো আপনার সেক্রেটারিয়েটও ছিল না, কোনো কিছুই ছিল না। ওই ব্যবস্থা তো হচ্ছে এইখানে। আপনি ফিল করবেন যে আমি কোন চেয়ারে বসে আছি, আমার পাওয়ার কত আছে। আপনি যদি বোঝেন যে আপনার পাওয়ার কি, কিন্তু যদি আপনি বাজার করে দিয়া ল মিনিস্টারের যদি আপনি জজ হন, তাহলে তো ন্যাচারালি আপনি পারবেন না, ইউ ক্যানট, আপনি বিচার করতে পারবেন না, আপনি ভয়ে থাকবেন। অথচ ওদের কোনো ভয়ের কিচ্ছুই নাই। সো আপনি ইউসি, এই যে সচিবালয় ভালো জিনিস ছিল, কেন ভালো জিনিস ছিল? যে এই যে ট্রান্সফারের জন্য লোকজন সচিবালয় দৌড়াদৌড়ি করে যে আমাকে দিয়ে দেশে রাঙ্গামাটি, আমাকে ঢাকায় নিয়ে আসেন, এইগুলি একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় কাজ করত। আমাদের কোর্ট, চিফ জাস্টিস অথবা কেউ একটা টু শব্দ করেছে যখন এরা এটা বন্ধ করে দিল সচিবালয়, একটা টু শব্দ করেছে, কার দায়িত্ব এটা দেখা? উনাদের। জি, আমরা আন্দোলন করতে পারি। ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। জনাব মোস্তফা ফিরোজ, একটু ফিরতে চাই, মানে এটাও কি সম্ভব যে একটি ফাইল সচিবের টেবিল ছাড়া উপদেষ্টা টেবিলে যাওয়া, মানে সচিবের টেবিল টপকে উপদেষ্টা টেবিলে যাওয়া, এটা কি সম্ভব? গতকালকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি অভিযোগ করে বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি দুর্নীতির কথা বলছেন, এবং পরবর্তীতে আমরা দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি লাইভে এসে এটাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন যদি সৎ সাহস থাকে তাহলে এটা প্রমাণ করে দেখা, কারণ কোনোভাবেই একটি ফাইল সচিবের টেবিল টপকে উপদেষ্টা টেবিলে আসা সম্ভব নয়। আপনার কাছে একটু জানতে চাই, এটা কি সম্ভব? সম্ভব না, কিন্তু অসম্ভব ঘটনা অনেক কিছু ঘটেছে এই কারণে এগুলোর জন্য তো গত 17 বছরের সমস্ত ফাইলগুলো নিয়ে তদন্ত করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো এটার অনেকগুলো বিষয় বলতে যেয়ে উনি একটা উদাহরণ দিয়েছেন, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানে খুব লেগেছে। কিন্তু কথা তো আরও এসছে যে তার নিজের এলাকায় যে বরাদ্দটা নিয়েছেন, সেই বরাদ্দটার নৈতিক ভিত্তিটা কি? হাসনাত আবদুল্লার
এখানে 350, তার নিজের এলাকায় 450 কোটি টাকার এই পত্রপত্রিকাগুলি যে এসছে, তখন তো চ্যালেঞ্জ দেননি। তাহলে ঠিক এখানে কি ঘটেছে এটা তো আর আমি বলতে পারবো না। এটা মিনিস্ট্রি যখন নাকি ছবি দিয়ে যখন নাকি সবাইকে দেখাবে ফাইলটা, তখন বোঝা যাবে যে আসলে কার কথা সত্য, প্রতিমন্ত্রীর কথা সত্য নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা সত্য। কিন্তু তিনি এমনটাই চ্যালেঞ্জ দিয়েছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়েছেন। এখন নিশ্চয়ই মিনিস্ট্রি তার ব্যাখ্যা দেবে, আমরা তার অপেক্ষায় থাকি। কিন্তু এই মিনিস্ট্রির মাধ্যমে কিভাবে এই অন্তর্বর্তী সরকার, যে সরকার থাকার কথা একেবারে নিরপেক্ষ, যে এটা কোনোভাবেই পলিটিক্যাল না, পলিটিক্যাল হলেও দোষের, আর নন পলিটিক্যাল হলে তো আরও বহুগুণ দোষের, যে তার নিজের এলাকায় কিভাবে বরাদ্দ হইল, এই ইন্টারেস্টটা কে মানে কার স্বার্থে, হাসনাত আবদুল্লাহর ওখানে গেল কিভাবে। তাহলে এগুলির ধারা দেখে বোঝা যায় যে মানে এখানে একটা অনিয়ম সংগঠিত হয়েছে। এই খবরগুলো যখন প্রকাশ্যে আসছে এবং এইগুলি যখন প্রতিবাদ আসে নাই, এখানে স্পেসিফিকভাবে তিনি প্রতিবাদ করছেন, যেহেতু চ্যালেঞ্জ করছেন যে এরকম হয়নি, কারণ নিয়ম অনুযায়ী তাই ফাইল স্বাক্ষর হয়ে সচিব হবে। তারপরে তিনি বলেছেন যে সচিব তখন বিদেশে থাকতে পারে, বিদেশে থাকতে পারলে তখন অ্যাডিশনাল সেক্রেটারি তার নিশ্চয়ই স্বাক্ষর থাকবে। পুরো প্রক্রিয়াটার আর একটু যখন, এখন অনেকগুলো কথার মধ্যে প্রতিমন্ত্রী একটা কথা বলেছে, ওইটাকে করছে। এখন প্রতিমন্ত্রী বা মন্ত্রণালয় নিশ্চয়ই প্রমাণ করবে যে এরকম ঘটনা আছে, তখন জানতে পারবো। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় যেভাবে চলেছে গত 18 মাসে, এটা কি খুব ন্যায়ানুগভাবে চলেছে? এটাও আমার প্রশ্ন। জি, নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটি ব্যাখ্যা দেবেন। একেবারে তারা যখন সরকারের বাইরে ছিল, যে এই ত্রাণ, তারা যে ত্রাণ তহবিল গঠন করেছিল, সেখানে যে কত টাকা জমা হয়েছিল, কত টাকা ব্যয় হয়েছে, টোটাল হিসাব নিয়েই তো নিজেদের মধ্যেই তো একটা বিতর্ক তৈরি হয়েছে। আর এই দুর্নীতি অনিয়মের অভিযোগ বাইরের থেকে কেন, তাদের দলের মধ্য থেকে বহুবার উত্থাপিত হয়েছে। ফলে সরকারে আসার আগেই দল হিসেবেই তো একটা অস্বচ্ছতার মধ্যে আছে। আর সরকারে আসার পর গত 18 মাসের মধ্যে আমি বারবার বলছি যে অন্তত ইমিডিয়েট মানে এই তদন্তগুলি হওয়া উচিত, যে গত 18 মাসে এই উপদেষ্টারা কিভাবে তারা মিনিস্ট্রিগুলি চালাইছে, কীভাবে নিয়োগ, বদলি, বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াগুলি কী ছিল, যথাযথ ছিল কিনা, তার একটা পূর্ণাঙ্গ একটা আসলে তদন্ত হওয়া উচিত। কিন্তু সেই তদন্তের ব্যাপারটা দেখা যাচ্ছে সরকার যথেষ্ট পরিমাণ উদাসীন। এটা কেন ছাড় দিচ্ছে আমার কাছে এখনো পরিষ্কার। ধন্যবাদ আপনাকে। জনাব তারেক রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি যে অভিযোগটি দিলেন এবং তার প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি লাইভে এসে যে চ্যালেঞ্জটি দিলেন, এই চ্যালেঞ্জে আসলে কতটুকু সন্তুষ্ট হতে পারলেন? যে অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আসিফ, হাসনাত, সার্জিস, ব্যারিস্টার ফুয়াদরা যে লুটপাটটা করেছে, এটা তাদের নির্বাচনকে সামনে রেখে তারা নির্বাচন করবে, সে এলাকায় বরাদ্দ নিয়ে বড় ভাব দেখাবে, এইরকম। তো এরকম করতে গিয়ে যেটা করেছে, 2,12,000 কোটি টাকার একটা বরাদ্দ ছিল, উন্নয়ন বরাদ্দ, তার মধ্যে 42% বরাদ্দ নিয়ে গেছিল চট্টগ্রাম বিভাগে, এবং সবচেয়ে কম বরাদ্দ ছিল ময়মনসিংহ বিভাগে, 0.17%। মানে যেখানে একটা চট্টগ্রাম বিভাগে দিছে হলো 42%, আর ময়মনসিংহে দিচ্ছে হলো 0.17%, 1% কম। এবং রাজশাহী বিভাগে বরাদ্দ ছিল 1.38%, এবং রংপুর বিভাগে বরাদ্দ ছিল 2.4%, বরিশাল বিভাগে 0.86%। এরা দায়িত্ব পেয়ে কীরকম জোচ্চুরি করেছে। মীর শাহ আলম ভাই যেটা দেখাইছে না, ওইটা আমরা বলি না যে বরফের সিংহভাগ পানির নিচে থাকে আর সামান্য একটু দেখা যায়। তো এদের বাটপারি, চুরি এবং প্রতারণা, এবং এটা হলো জাতিগতভাবে মানে হলো ডিপ্রাইভ করা হয়েছে। রংপুরের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, বরিশালের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, ময়মনসিংহের মানুষকে, গাইবান্ধার মানুষকে, তারপরে হলো বগুড়ার মানুষ, সারা দেশেই। এবং উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রেও ডক্টর ইউনূস তার ভাই, ভাতিজা, বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে দিচ্ছে। এই যে নূরজাহান বেগম, সবাই বলা বলি করতেছে যে হলো ডক্টর ইউনূস হলো শাহজাহান আর নূরজাহান হলো নূরজাহান আর কি, শাহজাহান এবং নূরজাহান ঐতিহাসিক বিষয়ে। এবং নূরজাহানের বাসায় যখন যাচ্ছে হামের টিকা বিষয়ে জিজ্ঞাসা করতে, তখন সে দুর্ব্যবহার করছে সাংবাদিকের সঙ্গে। ঠিক আছে, আমি তো মনে করি শেখ হাসিনার বিচার তো হবেই,
সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা একটা কথা শুনি না যে আপনার হলো যে নুন বাটে তার হাতেও নুন লাগে, মানে হলুদ বাটে তার হাতে। তো রাজনীতিবিদরা তারা হলো রাষ্ট্রের উন্নয়ন বর্ধ সহ বিভিন্ন বর্ধ বন্টন করে তার নিজ এলাকায় নেবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু নূরজাহান বেগমরা কিন্তু এই ধরনের অপরাধে যতটুকু অপরাধী, তার চেয়ে বড় অপরাধী হলো শিশু হত্যার সঙ্গে। শিশু হত্যার জন্য নূরজাহান বেগমকে কতবার ফাঁসি দেওয়া উচিত বলেন? ডক্টর ইউনূসকে কতবার ফাঁসি দেওয়া উচিত এই শিশু হত্যার জন্য? শিশুর সংখ্যা কত? আমরা শুনছিলাম 400, এখন মনে হয় 500-র উপরে 500-র উপরে গেছে, 500-র উপরে গেছে। আজকে বলতেছে না বিএনপি খুব কমফোর্ট মুডে আছে যে শিশু হত্যা, ও আচ্ছা এটা তো ডক্টর ইউনূসের গাফিলতি, সো তাদের গায়ে লাগতেছে না, তাদের দোষ না। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের ফ্রেমিংটা হয় 1 যুগে বা 2 যুগে বা 3 যুগে, ওই ফ্রেমিংয়ের সময় বলবে যে 2026 সালে এতগুলো শিশু হামে মারা গেছে এবং তারেক রহমান বসে বসে দেখেছে, ঠিক আছে। এই ফ্রেমিংটাই হবে। এবং এই ফ্রেমিংটা কে করবে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় বলবে তোমার সময়ে 500 শিশু মারা গেছিল। বলবে না এভাবে বলবে। তাহলে তারেক রহমান তার মেয়ের জন্য একটা বিভৎস অধ্যায় রেখে গেলেন। তার মেয়ে যখন প্রধানমন্ত্রী হবে, তার মেয়ে যখন প্রাইম মিনিস্টার হবে, তখন তার মেয়েকে এভাবে মাথা ঝুঁকায় এই এই পাটোয়ারি, এই হাসনাতরা বলবে তোমার বাবার সময় এতজন শিশু মারা গেছে। কিন্তু এটা বলার সুযোগ আছে কিনা? কারণ দলিল তো আছে। কেন সুযোগ নাই? এটা আসলে সূত্রপাত কোথা থেকে হয়েছিল, এটা দলিল। সূত্রপাত তো পরে। প্রথম কথা হলো আপনার সময় দুর্ঘটনা ঘটতেছে, আপনি 1 নাম্বার আপনার রেসপন্সিবিলিটি, আপনি এটা ম্যানেজ করবেন। আর দ্বিতীয় রেসপন্সিবিলিটি, এটার জন্য যে দায়ী তাকে খুঁজে বের করবেন। আপনি ম্যানেজ শেষ হলে আপনি হলো দায়ী ব্যক্তিদের ধরবেন, এটা তো কোনো কথা না। এটা কোনো তো বয়ান হতে পারে না। আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগে আমরা সংকটটা মোকাবেলা করি, তারপরে দোষীদের বিরুদ্ধে তদন্ত হবে। ঠিক একইভাবে আপনি আবার বয়ান দিচ্ছেন, কি বয়ান? যে হত্যা করার ইন্টেনশন থেকে টিকায় গাফিলতি করেনি অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, নিজেরা যদি বলে দেয় তাহলে বিচার কই থেকে হবে? এটা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় হত্যা করার প্রবণতা ছিল না, হ্যাঁ, যেটাকে মিন্স রিয়া না কি বলে স্যার আইনের ভাষায়, যে হ্যাঁ সেটা এই প্রবণতা ছিল না। আপনি তদন্তের আগে তাহলে বলে দিলেন যে এটাতে মিন্স রিয়া ছিল না, কিভাবে বুঝবেন? ইউনিসেফ তো বলতেছে তাকে বারবার নোটিশ করা হয়েছে, 5 বার বলতেছে, কোথাও বলতেছে 6 বার, আবার হলো এগুলো তো অফিসিয়াল 5-6 বার বলছে, কিন্তু আনঅফিসিয়াল, হ্যাঁ ন্যাশনাল চ্যানেলে বসে, হ্যাঁ, কিন্তু আনঅফিসিয়ালি তো তাদের সবসময় তৎপরতা ছিল। এবং ইউনিসেফ এটা কেন করে আমি বলি, রোগটা আসলে এক জায়গায় শুরু হলেও এক জায়গায় থাকে না, এটা ন্যাশন ওয়াইড হয় এক সময়, তারপরে পার্শ্ববর্তী দেশে যায়। এই জন্য ইউনিসেফের কনসার্ন থাকে কোনো একটা দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটলে তারা এটাকে টাইট দিয়ে রাখে। আমাদের এটাই একটা মানে এটা কতটুকু নিয়ন্ত্রণে রাখতে হবে আমি বলি যে মানে হাম হবে, অসতর্কতা থেকে হবে, কিন্তু এটাকে মোকাবেলা করা যায় কখন? যখন আপনার হলো 95% বা 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসবেন, তখন বাকিগুলোকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন এটা 50%-এর নিচে নামায় নিয়ে আসবেন বা 60% নিয়ে আসবেন, তখন এই হামটা শুধু শিশুদের মধ্যে থাকবে না, এটা বড়দের মধ্যে থাকবে। এবং যেই বয়সে হাম হওয়ার কথা না, সদ্য জন্ম নেওয়া শিশু, মায়ের দুধের কারণে। এবং সবচেয়ে খারাপ লাগছে যেটা, যে নিজেরা কিছু করতে পারে না, দোষ দিচ্ছে এখন মেয়েদের, কি মায়ের দুধ ঠিক মতো খাওয়ানো হচ্ছে না, এই জন্য হাম হচ্ছে। দেখেন, এটা কিন্তু মানে নারীদেরকে কিভাবে ব্লেমিং করা হচ্ছে, এই জিনিসটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রথম করা হয়েছে। ওরা এতটুকু নারী বিদ্বেষী যে এখানে সমাজ আমরা পারতেছি না এটা ম্যানেজ করতে, দিয়ে দিলাম মায়ের দোষ। এটা ঠিক আছে, মা দুধ খাওয়াচ্ছে না। আরে ভাই, বাংলাদেশের মেজরিটি মায় দুধ খাওয়ায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশে দুধ খাওয়ায় না, কৃত্রিম দুধ খাওয়ায়, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা নারী তার সন্তানকে মায়ের দুধ খাওয়ায়। সেটা কোটিপতির স্ত্রীও দুধ খাওয়ায় এবং তার দুধ, মানে তার আমার সন্তান যখন জন্ম হয় তখন ডাক্তার বলছে 4 দিন মানে বুকে দুধ আসছিল না, তো বলতেছে না, সন্তান এবং মায়ের ইন্টারেকশনেই বুকে দুধ আসবে, আপনি আরও ওয়েট করেন, এবং শেষ পর্যন্ত সাকসেসফুলি বুকের দুধ পেয়েছে সে, ঠিক আছে। তো আমাদের ডাক্তাররাও সচেতন, মায়ের দুধ খাওয়াতে হবে। এই যে মাদেরকে ব্লেমিং করা হলো, এইটা আমি বলবো যে নপুংসুতা,
নিজে পারছে না, নারীদের উপর দোষ দিয়ে দাও। জি, আমি ঠিক আছে, ফিরবো আপনার কাছে। এইটা কিন্তু এইচআইভি রোগের ক্ষেত্রেও এরকম দেখা গেছে। আমাদের সমাজে এইচআইভি আক্রান্ত হলেই নারীদেরকে ব্লেমিং করা হয় যে এই মহিলার জন্য এরকম, এবং তাকে মার পিট, বাইরে থেকে বের করে দেওয়া, সমাজ থেকে বের করে দেওয়া। অথচ নারীরা যতটুকু বহির্গামী, তার চেয়ে পুরুষরা বেশি বহির্গামী। ঠিক আছে, ধন্যবাদ। জনাব মহসিন রশিদ, আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে হামের কথা যেটা তারেক ভাই বললেন, মানে নিজেদের দায় চাপানোর জন্যই, দায় এড়ানোর জন্যই কি নারীদের উপরে এই ধরনের ব্লেমিং দেয়া হচ্ছে কিনা? দেখেন, ইপিআই প্রোগ্রাম, আমাদের এই নারীদের কথা বাদ দেন, সে তো এক্সপ্লেন করেছে। ইপিআই প্রোগ্রাম তো আজকের না, অনেক পুরাতন প্রোগ্রাম। এবং এইটা তো একটা, এই যে আমি এখানে এসে বসলাম, আমাকে এক কাপ চা বা দিল, এটা অটো সিস্টেমে যে চলে। এই সেক্টর প্রোগ্রামগুলো অনেক আগে থেকে রাইট, চালু হচ্ছে। জি, রাইট। এবং এই যে ইপিআই প্রোগ্রামে বাধাগ্রস্ত কিভাবে হলো? সো ইউনূস সরকারের বাজেট দিয়েছে, বাজেট দেয় নাই। আপনার ইউনিসেফ বারবার ওদেরকে বলেছে আনতে। ডিজি হেলথের কাজ হচ্ছে, সে জানে যে আমার কত লাগবে, বিকজ প্রত্যেক বছর পপুলেশন বাড়ছে, বাচ্চাদের পপুলেশন বাড়ছে, কাজে সে একটা হিসাব জরিপ করে গভর্নমেন্টকে দেয় যে এই এত লাগবে, গতবার এত এসেছিল, এইবার এত লাগবে, বিকজ আমরা একটা করেছি যে এইভাবে জনসংখ্যাটা বাচ্চাদের বেড়েছে। সো আমি একটা রিট করেছি 2-3 দিন আগে, আমার রিটটা খারিজ করে দিয়েছে। রিট খুব সিম্পল ছিল, যে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আন্ডারে একটি কমিশন গঠন করতে বলেছিলাম, যে ডাইরেকশন দেন সরকারকে, বাট ওইটাও পাই নাই। আমি বলছি না যে কি ইনকোয়ারি করতে হবে, টার্মস অফ রেফারেন্স গভর্নমেন্ট ঠিক করবে, আমার ব্যাপার না, করে নাই। ঠিক আছে, ওইটা যেভাবে অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আয়শা কোর্টে হাঙ্গামা করেছে, যেভাবে তারা বলেছে যে উনার বিরুদ্ধে খুব হেভি কস্ট দেন, কোর্টকে বলেছে, কোর্ট আমারটা সামারিলি রিজেক্ট করে দিয়েছে। তো আমি ক্ষুব্ধ আছি, আমি যাব আপিল করব, সেটা আরেক জিনিস। কিন্তু কি চেয়েছিলাম, এইটাও ইনকোয়ারি হতো। আমরা কারা, এই যে দাসত্ব, আমেরিকার দাসত্ব কারা করতে চেয়েছে, এইটাও ইনকোয়ারি হতো। সব কিছু ইনকোয়ারি একটা কমিশন করতো। আমি তো বলি নাই কি কি ইনকোয়ারি করতে হবে, তাও পাই নাই। এইটা হলো আমার বিচার বিভাগ। সো আপনি ডোন্ট এক্সপেক্ট মাচ যে আপনার বিচার বিভাগ অনেক কিছু করে দেবে, বিচার বিভাগ কিছুই করবে না। একটু জানতে চাই, জুলাই আগস্টে মারা গেছে প্রায় 133 শিশু, কিন্তু হামে প্রায় 500-র উপরে শিশু মারা গেছেন। মানে আসলে এদিক থেকে আপনি কাকে বেশি দোষারোপ করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল? অফকোর্স, বিকজ বাজেট দেয় নেই তো। ডিজি হেলথ তো বলেছে যে আমি নূরজাহান বেগমকে বলেছি যে এগুলি ইম্পোর্ট করতে হবে। নূরজাহান বেগম গেছে ইসের কাছে, তো নূরজাহান বেগম এবং ইউনূস মিলেই তো সব গন্ডগোলটা বাজিয়েছে। মানে জুলাই আগস্টে যদি বিচার হওয়া উচিত, তাহলে ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা, তাদেরও তো জবাবদিহিতা আওতায় আনা উচিত। কিন্তু এখনো কেন তাহলে সরকার পারছে না? কোন দিক থেকে তারা আসলে সরকারের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং আছে ইউনূসের আমরা তো জানি না, আমেরিকানসরা কি বলেছে আমরা তো জানি না। আমরা এতটুকুন জানি যে আমেরিকান এমবাসি 50টা রিক্সা দিয়েছে রিক্সা চালকদেরকেও। যেখানে আপনি রাস্তাঘাট একদম বন্ধ হয়ে গেছে, সেখানে আপনি 50টা রিক্সা আমেরিকা, আমি কি আমেরিকায় নিউ ইয়র্ক সিটিতে কি রিক্সা চলে? রিক্সা ওইটা জাস্ট একটা ট্যুরিস্টদের জন্য। সো এই যে জিনিসগুলি আছে, আমেরিকান ইন্টারফিয়ারেন্স আমাদের এইখানে, এই ইন্টারফিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত আপনি থামাবেন না, আর এই সরকার খলিলুর রহমানকে রেখে দিয়েছে, কেন রেখেছে? বা ইভেন আমার ল মিনিস্টার কেন আছে? সে তো ওই সরকারকে সার্ভ করেছে অ্যাটর্নি জেনারেল হিসাবে, ওদেরকে তো রাখা উচিত হয় নাই। তার মানে এই সরকার, এইটি কন্টিনিউয়েশন অফ ইউনূস সরকার। একটা প্রশ্ন অথবা একটা বিষয় আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা
একজন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনি নিশ্চয়ই তাকে চিনবেন। তিনি বলেছেন, তিনি সম্প্রতি বলেছেন যে ইউনূস সরকার এমন ব্যবস্থা করে, ডক্টর ইউনূস এমন ব্যবস্থা করে রেখে গেছেন, কোনো সরকারই তার একটি চুলও ছিঁড়তে পারবেন না, এমন একটি কথা বলেছেন। মানে আপনিও কি তার সাথে একমত? না, আমি একদমই একমত না। ইনকোয়ারি করেন না, কমিশন আনেন, ওনার দুর্নীতি দেখেন, ইউনূসের দুর্নীতি দেখেন, কি কি দুর্নীতি করেছে। দেখেন, ইউনূস সাহেব তো একটা ভুয়া লোক। জাস্ট বিকজ উনি একটা নোবেল আছে ওনার, যে নোবেলটা উনি আর্ন করে নাই, যে নোবেলটা টেলিনর কিনে দিয়েছে, এই যে 017 যে গ্রামীণ, ওরা কিনে দিয়েছে, ওদের পার্টনার টেলিনর, বিকজ ওনার ওই পার্টনারশিপ নিয়ে একটা গোলমাল হয়েছিল। যেই মুহূর্তে উনি নোটিশ দিলেন, তখনই তারা ওনার সাথে কম্প্রোমাইজ করে, কম্প্রোমাইজটা হলো আপনাকে আমরা এইটা করায় দিচ্ছি, কিনে দিব, কিনে দিয়েছে। মানে অর্থের বিনিময়ে নোবেল পাওয়া? জি, সম্ভব? অর্থের মানে বিনিময়ে কেনা যায় আসলে? জি, কিনা যায়। নোবেল পিস যেটা আছে, ইট ইজ এ পলিটিক্যাল থিং। এইটার সাথে অন্য নোবেলের, বিকজ দেখেন, নরওয়েজিয়ানসরা দেয় এই যে পিস টিস এইটা এইখানে, আর সুইডসরা দেয় কেমিস্ট্রি, ফিজিক্স, লিটারেচার, আর কি কি আছে। সো এইখানে যেটা আছে নরওয়েজিয়ানসদের এখানে কিনা যায়। আপনি আমাকে বলেন, শিরিন ইবাদিরে দিছে না ইরানের? কই শিরিন ইবাদি? আমাদের গ্রামীণ ওই মহিলাকে দিয়েছে না? কই মহিলা? আমাদের 3টা মহিলাকে দিয়েছে না? লিবিয়া, ইয়েমেন, আর একটা কোন দেশের 3জন, কোথায় ওরা? ওদের নাম তো কেউ নেয় না। চায়নাতে দিয়েছে না? ওই যে টিয়ানানমেন স্কোয়ারের পরে তাকেও দিয়ে, হ্যাঁ, অং সান সু চি মিয়ানমারের, হ্যাঁ, ওকেও দিয়েছে। সবে এইগুলি পলিটিক্যাল, অ্যান্ড দিস ক্যান বি পারচেজড। সো এইটা, আর উনাকে কোন দুঃখে, উনি তো ইকোনমিক্সে পাবে যদি পায়, ফর এই যে, বাট ইকোনমিক্সে তো পেতে পারে না উনি। যে এটা নিয়েও প্রশ্ন আছে, তিনি শান্তিতে কেন পেলেন? ইউসি, দেখেন, এই আমরা তো ছোটোখাটো ফ্রড করি, ওই যে পশ্চিমারা আছে তারা বড় বড় ফ্রড করে, 2-1 শব্দ এদিক ওদিক করে ফ্রড করে। ওনার ইসে কি লেখা আছে? ওনার লেখা আছে যে ওনাকে পিসে এই কারণে দেওয়া হলো যে উনি মহিলাদেরকে ক্রেডিটের যে বন্দোবস্ত করে দিয়েছেন, এইটাতে একটা শান্তি পাচ্ছে মহিলারা এবং ইকোনমিক ফ্রিডম আছে, এই জন্য ওনাকে এই শান্তি পুরস্কারটা দেওয়া হলো। ওইটা লেখা দিয়েছে যেভাবে ওইভাবে। কিন্তু আমরা এই যারা ক্ষুদ্র ঋণ নিচ্ছেন, মানে গ্রামের যে সকল মহিলা যারা আছেন, যারা ক্ষুদ্র ঋণ নিচ্ছেন, তারা ঠিকমতো কিস্তি পরিশোধ করতে না পারার কারণে অনেকে দেখছে যে ঘরের চাল খুলে নিয়ে যাচ্ছে, এই যে এই এনজিওগুলোই নিয়ে যায়। এখন তো অনেক এনজিও ক্ষুদ্র ঋণের মধ্যে আছে, আর অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে যারা ক্ষুদ্র, এদের থেকে মাইক্রো ক্রেডিট থেকে ক্রেডিট নেয়। ধরেন এই যে আপনার বাসার বাইরে যে দোকানদার আছে, অন্যরা অনেকেই নেয়, হয়তো 3 জায়গার থেকে হয়তো 6 লক্ষ টাকা নিয়ে আসলো, নিয়ে ব্যবসা করছে। সো প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমার হিউম্যান রাইটস ভায়োলেট করে তো কিছু করতে পারবেন না। আমি যদি না দিতে পারি, আমি ডিফল্টার হব, কিন্তু আপনি আমাকে চাল খুলে নিয়ে যাবেন, আমার গরু নিয়ে যাবেন, গাভী নিয়ে যাবেন, এইগুলি তো আপনি করতে পারবেন না। আপনি সেট নয়। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মোস্তফা ফিরোজ, একটু ফিরতে চাই আপনার কাছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত 1 সপ্তাহ দেশে একরকম ধর্ষণ সপ্তাহ চলেছে। মানে এক জায়গায় ধর্ষণের ঘটনা আমরা সকালে শুনেছি, বিকেলে আরেক জায়গায় শুনছি। এমন ঘটনা শুনছি, কি বিভৎস ঘটনা আমরা দেখেছি, সাক্ষী হয়েছে। আমরা দেখেছি যে মিরপুরে যে মেয়েটি মানে ধর্ষণের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শিশুটি, তার বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও নিমতলির একটি ঘটনায় সব হারানো 2 মেয়ের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে বিয়েও দিয়েছেন। মানে এভাবে কি যে দায়িত্ব নেয়ার এই বিষয়টিকে আমরা দেখতে চেয়েছিলাম, নাকি এটা প্রতিকার হওয়া দরকার ছিল? না, দুটাই। এটা প্রতীকী যে মানে একটা ভিকটিম হলো, নির্মমভাবে সমাজকে আলোড়িত করলো, তার পাশে রাষ্ট্র সরকার দাঁড়ালো, এটার মধ্যে দিয়ে এক ধরনের আশ্বস্ত করা। কিন্তু সাথে সাথে স্বাভাবিকভাবে এটার তো প্রতিকার, এবং সেটার জন্য আপনি দেখেন খুব ঝড়ের গতিতে ফরেন্সিক রিপোর্ট আজকে আসছে এবং সেটা সত্যতা মিলছে যে
হত্যার আগে ধর্ষণ করা হয়েছে, এবং আজকেই চার্জশিট হবে, ঈদের পরপরই বিচার শুরু হবে। মানে এখন এই প্রসেসগুলো তো মানতে হবে, কিন্তু কেউ কেউ দেখছি যে এটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। এটা খুব দুর্ভাগ্যজনক। মানে কারণ কতজনের এখানে আসলে আপনি কাউকে দায়িত্ব তো নিতে ভিলেন পারবেন? প্রধানমন্ত্রী যারা থাকবেন তারা আসলে কতজনের দায়িত্ব নেবেন? না নিতে পারবে না। এই জন্য তো আপনার এই ঘটনাগুলো যখন নাকি রাষ্ট্র করে তখন সবাইকে করে, ইন্সপায়ার করে যে তোমরাও তোমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে একটা মানে দায়িত্ব পালন করো এবং সচেতন করো যাতে এই ঘটনাগুলো অ্যাভয়েড করা যায়। এটাকে আপনি একদম শূন্যে নিয়ে আসতে পারবেন এটা কখনোই হবে না। অনেক উন্নত দেশেও তো এই ধরনের ভায়োলেন্সগুলো হচ্ছে। তো চেষ্টা হলো এই দুইটা, এক হলো যে সমাজের মূল্যবোধগুলোকে দাঁড় করানো, সবাই মিলে চেষ্টা করা, পারিবারিকভাবে করা, মাদকাসক্ত থেকে মুক্ত করা, সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করা। এইগুলো তো অনেকগুলো কারণে এই ঘটনাগুলো ঘটে, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু আপনি বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলোকে রাজনৈতিক ইস্যুতে পরিণত যদি করেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন থেকে আপনি কিন্তু সরে গেলেন। সরে যে আপনি মানে যারা এটার দ্রুত বিচার করবে, রাজনৈতিক সরকার হোক, বিচার বিভাগ হোক, তাকে আপনি তো সাপোর্ট করছেন না। দেখেন এই ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো সেটা কি, যে অভিযুক্ত ব্যক্তিকে আমাদের হাতে তুলে দাও, জনতার হাতে তুলে দিলে জনতা কি বিচার মানে করবে? সে তো পিটাই এটা মারবে। আসলে জনগণ কেন নিজের হাতে বিচার করার দায়িত্ব আসলে জনগণ কেন নিতে চাচ্ছে? আমরা দেখেছি যে রামিসার বাবা তিনি বলেছেন যে আমি বিচার চাই না, কারণ 15 দিন পর আরেকটি ঘটনা তৈরি হবে, রামিসার ঘটনা ভুলে যাবে এটা সবাই। তাৎক্ষণিকভাবে আসিয়ার ক্ষেত্রে আমরা তাই দেখেছি। না, এটা তাৎক্ষণিকভাবে আমরা একটা পার্ট দেখছি, কিন্তু পরে যখন কি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন, তারপরে কিন্তু বলেছেন যে আমি আশ্বস্ত হয়েছি। প্রধানমন্ত্রী এসছেন আমার বাসায়, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি যেতে চেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী বলছে আমি আসবো, আমি বাবা হিসেবে আসছি, এবং তার বড় মেয়ে রাইসের দায়িত্ব নিয়েছে এবং এটার দ্রুত বিচারের কথা বলছে। এবং কালকে তিনি ময়মনসিংহে সেইটা বলছে যে এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এবং রামিসার বাবার আমরা যদি লাস্ট বক্তব্যটা যদি দেখি, তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন, তিনি আশ্বস্ত হয়েছেন। তারপরে তিনি দেশের বাড়িতে গেছেন কুলখানি করার জন্য। যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু এই 1 মাসের মধ্যে তো আরও অনেক ঘটনা ঘটবে। 1 মাস আসলে কেন লাগবে, যেখানে আসামি স্বীকার করছেন যে তিনি মানে প্রমাণিত বিষয়টা? তো আমার চেয়ে উনি ভালো বলবেন যে আপনি তো এই প্রক্রিয়াটা তো আপনি শেষ করতে দেবেন। তো এটার কি আপনি হবে না, ডিএনএ টেস্ট হবে না, চার্জশিট হবে না, চার্জশিটের পরে আদালতে এটা উঠবে না, তার আগে কি আপনি বুঝতেছেন সে গুলি করছে, তাই বলে আপনি কি গুলি করে মারবেন? আপনি বুঝতেছেন সে দর্শক, আপনি পাবলিকের হাতে তুলে আমার দেবেন। প্রশ্নটা ছিল মূলত এই কারণেই কি জনগণ বলছে যে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাৎক্ষণিক বিচার করে নিই? এটা হলো তাৎক্ষণিক উন্মত্ত জনতার একটা তাৎক্ষণিক ক্ষোভ। এখন ওই ক্ষোভটা হলেই আপনি সেই অনুযায়ী তো অ্যাক্ট করা, আর আপনি একজনকে ধরলেন সাথে সাথে মানে ট্রায়াল করে তার মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, এটা তো আরেকটা মানে আরেক ধরনের ভায়োলেন্স আপনি উস্কায় দেবেন। এটা তো রাষ্ট্র সরকার কখনো করতে পারে না। একটা তো নিয়ম মেনে, রাষ্ট্র আন্তরিক কিনা, সরকার আন্তরিক কিনা, বিচার বিভাগ আন্তরিক কিনা। ওই যে উনি বললেন তো, প্রধান বিচারপতি চেয়ারে বসে মোস্তফা কামাল বা ওই যে শাহাবুদ্দিন, ওনারা যখন করেন ওটাও তো বিচার। আবার নতজানিও যখন বিচারপতিরা দায়িত্ব পালন করেন তখন তারা দায়িত্বটা আসলে পালন করেন না। তো সুতরাং এটা নির্ভর করে কমিটমেন্টের উপর, যে রাজনৈতিক সরকারের যদি কমিটমেন্ট থাকে সে খুব দ্রুত গতিতে বিচার সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা করবে, আর যদি কমিটমেন্ট না থাকে তাহলে হবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কমিটমেন্ট আছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব তারেক রহমান, একটু আসতে চাই, যে দেশে আসলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সে দেশে আসলে কেন প্রতিনিয়ত আমাদের শুনতে হচ্ছে যে ধর্ষিতের ঘটনা হচ্ছে বা ধর্ষণের ঘটনা আমাদের কেন শুনতে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। ধর্ষণের ত্বরিত বিচার বা প্রকাশ্য বিচার যদি হতো তাহলে বাংলাদেশের জামাতে ইসলাম নামে রাজনৈতিক দল থাকতো না, তাই না? ত্বরিত বিচার হলে সব একবারে ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, তো আসলে ত্বরিত বিচারের আপনার হলো মানুষের মনের তুষ্টি হয়, সন্তুষ্টি হয়। যদি সেই সন্তুষ্টিটাই যদি প্রয়োজন হয় তাহলে ওই যে একজন হাফেজ যিনি ধর্ষক হিসেবে গ্রেপ্তার হলেন,
পরবর্তীতে দেখা গেল তিনি ধর্ষণ করেননি, ওই মেয়ের ভাই ধর্ষণ করেছে, তাই না? তাহলে তোর তো এতক্ষণ ফাঁসি হয়ে যেত। আর একটা বাবা তার মেয়েকে হত্যা করেছে, সৎ বাবা, কিন্তু দোষ দেওয়া হয়েছে কয়েকজনের ওপরে, তাই না? ধর্ষণ, হত্যা। তাহলে সেই 5 জন মানুষের ফাঁসি হয়ে যেত এতক্ষণে, পরে খুঁজে পাওয়া যেত না। সুতরাং আপনার হলো ন্যায় বিচার পাওয়া যেরকম জরুরি, তেমনি একজন নির্দোষ মানুষের উপর জুলুম হচ্ছে না এইটুকুই স্পেস দেওয়া অনেক জরুরি। আমরা কেন তাহলে আমি যে কেন বলছি, আসিয়ার আমরা বিচারটা আমরা কেন আমি পেলাম বলি, না? আমরা দেখি না যে অনেক ব্যক্তি আপনার হলো দোষী, কিন্তু তার হয়ে আরেকজন জেল খাটতেছে, এরকম আমরা দেখি না? জি, proxy আমরা তাহলে দেখেছি, এইটা জি। এই তার হয়ে যে জেল খাটতেছে, জেলে যে অন্য ব্যক্তি আছে, এটা বের হয় কতদিন পরে, একটা সময় লাগে। আবার আপনার হলো দেখা যাচ্ছে যে একটা মামলা জেনে গেছে সবাই যে অমুক অপরাধী, কিন্তু দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 1.5 বছর পরে গিয়ে ঘটনা ঘটাচ্ছে যে না, এর প্রেক্ষাপটে অন্য একটা চক্র ছিল, সেই চক্র কাজ করছে। এবং যারা ত্বরিত বিচারের উদাহরণ দিচ্ছে, মধ্যপ্রাচ্যে ত্বরিত বিচার হয়, তারা এটা জানে না। মধ্যপ্রাচ্যে একটা ধর্ষণের জন্য যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 2 থেকে 3 বছর সময় নেওয়া হয় প্রত্যেকটি মামলার ক্ষেত্রে, 2 থেকে 3 বছর সময় নেওয়া হয়। এর আগে ফাঁসি দেওয়া হয় না, এর আগে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় না, শিরচ্ছেদ করা হয় না। সুতরাং এগুলো না জেনে মানে এমনি হুজুকে বলে দিচ্ছে, তাদের তথ্যের ঘাটতি রয়েছে। ঠিক আছে, আমি একটু ওই আবার আগের জায়গায় একটু আমাকে আর কোনো প্রশ্ন আছে? না হলে আমি আমার একটা পয়েন্টস আছে, সেই যে একটু পয়েন্টসটা ছোট করে শুনতে চাই। হ্যাঁ, পয়েন্টসটা বলতে চাই। আমি আপনার হলো ডক্টর ইউনূসের সময়ে শাসন আমল নিয়ে কথা হচ্ছিল। এর আগে স্যার বলছিলেন, আমরা বলছিলাম, আসিফ মাহমুদের দুর্নীতির কথা বলছিলাম। বিএনপি সরকার একটা ফাঁদের মধ্যে আছে, এই ফাঁদটা তারা মাপতে পারছে না, এই ফাঁদটা কতটুকু। এই ফাঁদটা একটা উপহার হিসেবে ডক্টর ইউনূস রেখে গেছে। এর মধ্যে ফাঁদটা রয়েছে, রাজাকারদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার দিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলে চলে বেড়াচ্ছে, এবং তারা প্রচার করছে ভালো লোকের শাসক, তারা ভালো লোকের শাসন, তারা ভালো লোক। এই সমাজের ধর্ষণের পথিকৃৎ যারা ধর্ষণ এই বাংলাদেশে উদ্বোধন করেছে এবং লক্ষ লক্ষ নারীকে তারা গর্ভবতী করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, তারা বলছে ভালো লোকের শাসন। তো ডক্টর ইউনূসের উপহার এই রাজাকারদেরকে সংসদে গিয়ে তারা শহীদ পরিচয় দিচ্ছে, এই একটা উপহার। আর একটা উপহার, এই উপহার থেকে বাংলাদেশ আর মুক্তি পাবে না, বিএনপি মুক্তি পাবে না। ডক্টর ইউনূস এবং তো বিএনপিকে একটি উপহার দিয়ে গেছেন যে ফাঁসির দড়ি থেকে এই তো সেটাই বলছি, ওটার কথাই বলছি, সংসদে গিয়ে শহীদ। এই উপহার থেকে বিএনপি মুক্তি পাবে না, বাংলাদেশ মুক্তি পাবে না। আর বাংলাদেশকে দীর্ঘমেয়াদী এই রাজাকারদের ফাঁদে ফেলে রেখে গেছে ডক্টর ইউনূস, এবং তাদেরকে সম্মানিত করছে, রাজাকার পরিচয়কে সম্মানিত করেছে। এবং আরেকটা ফাঁদ হলো এগুলো কৌশলে, যে দীর্ঘমেয়াদী বাংলাদেশকে ক্ষতি করার একটা কৌশল, আর হামের মাধ্যমে এমন একটা কৌশলগত বিষয় যে এটা নিয়ে মানে মাসের পরে মাস সরকার পেরেশানিতে থাকবে, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, এবং সরকার একটা বিচ্যুতিতে পড়বে, এইটা হামের মাধ্যমে। তৃতীয় হলো জুলাই সনদ নামে একটা রাষ্ট্রদ্রোহিতার দলিল রেখে গেছে, রাষ্ট্রদ্রোহিতার দলিল। দেখেন, আমি আপনাকে বলি, আমাদের এখানে একটা মুদ্রা আছে, টাকা নাম, ঠিক আছে? যদি গোপালগঞ্জের মানুষ মনে করে আমরা টাকায় লেনদেন করব না, আমরা একটা মুদ্রা লেনদেন করবো, এটার নাম হবে ফাঁকা, ঠিক আছে? ওইটা মুদ্রাটা রাষ্ট্রদ্রোহিতা হবে না? তেমনি আমাদের শাসনতন্ত্রের নাম হলো সংবিধান। এই শাসনতন্ত্রের আদলে আপনি জুলাই সনদ নামে একটা শাসনতন্ত্র বানাচ্ছেন, যেটাকে বলছেন এটাকে আদালত প্রশ্ন করতে পারবে না, এটাকে সংসদ প্রশ্ন করতে পারবে না, এবং এটা সব কিছুর বাপ। এই যে বাপ বানায় গেলেন, এইটা একটা রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতা ডক্টর ইউনূস রাইখে গেছে। আর একটা হলো মব শিশুদেরকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে ক্ষমতায়ন করে গেছে, এবং এরা প্রত্যেকটা সময় দেশকে ডিস্টার্ব করবে, রাজনীতিতে ডিস্টার্ব করবে, মানুষকে বিরক্ত তিক্তের কারণ হবে। শাহবাগ, প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় এরা চিল্লাচিল্লি করবে। ওইখানে 2টা হাসপাতাল আছে শাহবাগে, হাসপাতালের রুগীগুলো কান ফেটে গেল নাকি মরলো, কোনো যায় আসে না। এটা ডক্টর ইউনূস উপহার দিয়ে গেছে। আরেকটা শেষ উপহার হলো সারা দেশের অনেক যোগ্য মানুষকে চাকরিচ্যুত করেছে, অনেক প্রিন্সিপাল, অনেক অধ্যক্ষ, অনেক ডক্টর, তাদেরকে ওএসডি করে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যোগ্যতা এটা হলো এমনি এমনি হয় না, মানুষের চুল এমনি এমনি পাকে না। আমার একটা স্যার বলেছিলেন যে তুমি যখন বিপদে পড়বা 3 মাথার কাছে যাও,
তিন মাথা হলো, দুই হাঁটুকে তিনি দুই মাথা বলছে, আর মাথাটা যখন বয়সে ঝুলে পড়ে তিনটা মাথা পাশাপাশি হয়ে যায়, বলছে তিন মাথার কাছে যাও, এই তিন মাথা তোমাকে সঠিক পরামর্শ দেবে বিপদের সময়। সুতরাং যে মানুষগুলো তার ক্যারিয়ার যোগ্যতা দিয়ে, সে হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করছে, যোগ্যতা অর্জন করছে এতদিন ধরে, সেই মানুষগুলো পুরা ফিল্ড থেকে সরাই দিয়ে আপনি রাষ্ট্রের সেবা করবেন, জনগণের সেবা করবেন, এটা অসম্ভব। দেখেন যে যে কাজে এক্সপার্ট অন্য কাজে হবে না। একটা ব্যবসায়ী না এইরকম ব্যক্তিকে যদি আপনি 1,000 কোটি টাকা দিয়ে বলেন ব্যবসা করো, ব্যবসা করতে পারবে না। যেই ব্যক্তিটা 20,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে বা ব্যবসায়ী, মনে রাখতে হবে সেও 1 লক্ষ মানুষের কর্মসংস্থান করে। ব্যবসা করতে হলে তাকে দিয়েই করাতে হবে, সে ঋণ খেলাপি হলেও করতে হবে। এই জায়গাগুলো ধ্বংস করে গেছে, যে কারণে আজকে বিএনপিকে 60,000 কোটি টাকা নতুন করে বরাদ্দ দিতে হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য। এবং এইটা সঠিক সিদ্ধান্ত, এইটা সঠিক সিদ্ধান্ত। তারেক রহমানের একটা ভালো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী, সেটা হলো কৃষক 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ করে দেওয়া। আর একটা ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে এই 60,000 কোটি টাকা দিয়ে। আমি মনে করি এই 60,000 কোটি টাকার বরাদ্দ দিয়ে অন্তত 2 থেকে 3 লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। একটা বিষয় আপনার নজরে একটু আনতে চাই। গতকাল আইনমন্ত্রীর বাসার সামনে গিয়ে এনসিপির নেতারা বলতে থাকেন, একটি স্লোগান দিচ্ছিলেন, আপনি নিশ্চয় জানেন যে আইনমন্ত্রী দেখা যায় আইসে তোর বাপেরা, এরকম একটি স্লোগান দেওয়া হচ্ছে। এই যে স্লোগানের ভাষাগুলো আসলে এত অশ্রদ্ধ অশ্লীল কেন হচ্ছে? জি, যে আইনমন্ত্রী দেখে যা আইসের তোর বাপেরা, প্রথমে তো এই ধরনের স্লোগান যারা দেয় তারা হলো বেয়াদব, এবং এই বেয়াদবির উদ্বোধন করেছে হাদি। মারা গেছেন উনি, কথা বলা উচিত না। উনি যে ভাষায় বলেছেন যে একটা জেলার শাওয়া ছিঁড়ে ফেলবেন, এই যে ভাষা, এই ভাষাটা স্পষ্টভাবে বলা দরকার। অনেকে বলে নারীর গোপনাঙ্গ ছেঁড়া, বিভিন্নভাবে বলে যে খারাপ উচ্চারণ করছে, না, সে এই বাক্যই কোরআন কোট করেছে। এই যে খারাপ উচ্চারণ, এই যে উদ্বোধন করে গেলেন, এবং সেই লোককে যে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, এইটাই একটা মারাত্মক খারাপ কাজ হয়েছে। এবং সে আরও কি বলেছে যে আমাদের মুক্তিযুদ্ধ হলো ভারতের ষড়যন্ত্র। এই যে ইতিহাস বিকৃতি করা, এই যে খারাপ শব্দ উচ্চারণ করা, এবং এই যে বাপ মা তুলে গালি দেওয়া, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি এই গত কয়েকদিন দেখেছি যে এরা যারা গালিগালাজ করে অনলাইনে, প্রত্যেকে হাদির ছবি দেওয়া, এবং এখন নতুন করে শুরু করছে এই গালিগালাজ দেওয়া। আপনার হলো সে ধর্ষণের শিকার হলো, নামটা কি, রামিসার ছবি দেওয়া আইডি থেকে পুরুষ নামের আইডিগুলো মানুষকে গালিগালাজ করতেছে, মনে হচ্ছে রামিসাই গালিগালাজ করতেছে। এবং এরা আরও নোংরামি কী করে, যখন আয়াতুল্লাহ খামেনি মারা গেল, যে খামেনি সাহেব মারা গেল, তখন খামেনির ছবি দিয়ে এই মানুষকে গালিগালাজ করতেছিল। এই জামাত শিবিরের বট বাহিনী এই যে নোংরা আচরণ, নোংরা ভাষা, এবং এরা আসলে জেনেটিক্যালি এটা পেয়েছে। এদের পূর্বপুরুষরা ছিল রাজাকার। এই রাজাকাররা কারা ছিল? রাজাকাররা ছিল সবচেয়ে সমাজের ছোট লোক এবং গরিব মানুষগুলো ছিল রাজাকার, এবং ওই রাজাকারগুলো সামান্য কিছু মাসিক টাকা পাওয়ার জন্য এইখানে গিয়ে রাজাকারের নাম লাগাইছে। এরপরে সে তারা চেয়ারম্যানের বাড়ি হামলা করেছে, মেম্বারের বাড়ি হামলা করেছে, সমাজপতির বাড়িতে হামলা করেছে, সমাজের পঞ্চায়েতের প্রধান বাড়িতে হামলা করেছে, হামলা করে করে জায়গায় জায়গায় নিয়ন্ত্রণ নিয়েছে। সেই ছোট লোকগুলো যারা ওই সময় অর্থবিত্তের মালিক হয়েছিল, তারা আজকে বড় হয়ে গেছে, তারা বড় লোক হয়েছে, কিন্তু মুখের ভাষাটা এখনো বদলেনি। অনেকে তো মানে অনেকে বলতে অনেকে মানে অনেক ইনকলাব মঞ্চের অনেকে বলছেন যে হাদিকে যেখানে সমাহিত করা হয়েছে তার কারণেই অনেকে জানতে পারছেন যে কাজী নজরুল ইসলামের কবর ওখানে আছেন। ইনকলাব মঞ্চ সাইলেন্ট হয়ে গেল কেন? কেন বলেন তো? হাদির ভাইয়ের একটা বক্তব্য, আমি একটা লেখা লিখব যেখানে হাদি হত্যার রহস্য লেখা আছে, এবং সেই লেখাটা লিখলে ইনকলাব মঞ্চের অনেকে মন খারাপ করবে। এই যে লাইনটা এনে দিল, তার মানে আমরা না যা বুঝি বা না বুঝি, যেই ব্যক্তি খুন হয় তার পরিবারের সদস্যরা বাতাসের গন্ধ পায় যে কে খুন করেছে, কে শত্রু। তারা পরিবেশ থেকে উপলব্ধি করতে পারে যে অমুক মনে হয় খুন করেছে। সেই উপলব্ধি থেকে হাদির ভাই এটা দিয়েছে। ভাই, ইনকিলাব মঞ্চের লোকেরা হাদিকে হত্যা করেছে বা না করেছে সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমাদের জানার অধিকার রয়েছে। একটা নিউজ হয়েছিল, জামাতি ইসলামের কোন নেতার ছেলে হাদির খুনিকে হাদির সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। আমাদের এইটা জানা জরুরি। সে হয়তোবা খুনের সঙ্গে জড়িত না, কিন্তু বাট আমরা জেনে থাকলাম যে জামাতের অমুক নেতার ছেলে এটা এইটুকু অ্যাড্রেস করেছিলেন হাদিকে। এটা জানা দরকার আমাদের। এবং আরেকটা বিষয় হলো যে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের ঘটনার ক্ষেত্রে ক্রাইমের ক্ষেত্রে আইনের ভাষায় যেটা করা হয় যে এই ঘটনায় লাভবান কে হচ্ছে। হাদি হত্যা ঘটনায় আওয়ামী লীগ লুজার হয়েছে।
হাদি হত্যার ঘটনায় বিএনপি লুজার হয়েছে, তাহলে এই ঘটনায় এটাতে বেনিফিশিয়ারি কারা? জি, এই ঘটনায় একমাত্র বেনিফিশিয়ারি জামাত, শিবির, তারা এটাতে বেনিফিশিয়ারি। আমরা এই ঘটনায় অনুষ্ঠানের শেষ বেনিফিশিয়ারি পর্যায়ে চলে এসেছি। ইনকিলাব মঞ্চ নিজে, এবং 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 তারা হাদি তো মারা যাওয়ার আগে সে সন্দেহ পোষণ করেছে যে তার আশেপাশের মানুষরাই তাকে হত্যা করতে পারে, এটা সে কিন্তু পোষণ করে গেছে, ঠিক আছে। এবং এই পুরা বিষয়টাকে, আর কি হচ্ছে, জামাতের তো কোনো ফুল দেওয়ার জায়গা নাই, ওরা তো আর রাজাকারদের কবরে গিয়ে ফুল দিবে না, এটাই ওদের, যেমন যেমন বিএনপি হলো শহীদ পিছনে জিয়াউর রহমান এখানে ফুল দেয়, বেগম জিয়ার কবরে ফুল দেয়, তারপরে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কবরে ফুল দেয়, চার বুদ্ধিজীবীর কবরে ফুল দেয়, জামাত ফুল দিবে কোথায়? জামাত ফুল দেওয়ার একটা জায়গা পেয়ে গেছে, এটা হলো হাদির কবর, ঠিক আছে। এই জন্য এটাকে তারা আশ্রয় করে এটাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে ফিরবো আপনাদের কাছে হয়তো। জনাব মহসিন রশিদ, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। বিভৎসের কথা আমরা বলছিলাম, ধর্ষণের কথা আমরা বলছিলাম, আসলে এটি বন্ধ করতে যে সরকার আসলে কোন জায়গাটিতে ব্যর্থ হচ্ছে বলে আপনি মনে করেন? না, এখানে সরকারের ব্যর্থতার কিছু নাই, অথবা এই প্রশাসন, আইন ধর্ষণ শৃঙ্খলা তো বাহিনীর? হচ্ছেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন এটা আদিকাল থেকে এইসব চলে আসতেছে। হযরত আদম আলাইহিস সালামকে তো মানা করা হয়েছিল যে তুমি, তারপর তো বিবি হাওয়া আয়না দিছে, উনি খাইছে, ইউসি। শয়তান ইবলিস তো আছেই আপনার সাথে। সো এইটা আপনি বন্ধ যে করবেন, কোনো কারণ নাই বন্ধ করার, পারবেনই না। রিডিউস করতে পারেন। বাপ মাকে সচেতন হতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে সচেতন হতে হবে যে কে আছে পাড়ায়, কে। আর নর্মালি দেখবেন যে বাচ্চাদেরকে যারা ধর্ষণ করে এরা সব পরিচিত, এইটা ফ্যামিলির সাথে পরিচিত হয় সাধারণত, কারোর আত্মীয় আছে, কারোর কিছু আছে। সো এইটা আপনি এটা এডুকেশন দিয়ে করতে পারবেন। আপনি সামাজিক চিত্রটা চেঞ্জ করতে হবে। আপনার কি সমাজ আছে বাংলাদেশে? আপনার কোনো সমাজ ব্যবস্থা আছে বাংলাদেশে? ইউ হ্যাভ নো সমাজ। দিস ইজ আ সমাজ অফ টাউটস, বাটপার্স, ওদের সমাজ হয়ে গেছে, ক্রিমিনালস চতুর্দিকে। যাদের এত বড় বড় দাড়ি আছে তারা তো আরও বড় ক্রিমিনালস। ওই দাড়ির পিছে দেখবেন ইবলিস লুকায় আছে। সো কোয়েশ্চেন ইজ যে আপনাকে সমাজ ব্যবস্থাটা ঠিক করতে হবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে রুগ্ন রাজনীতির জন্য। একটু জানতে চাই যে এই যে অপরাধগুলো করা হচ্ছে, অপরাধের পর বিচার হবে না, অথবা বিচার যদি হয় তাহলে অনেক সময় লাগবে, অথবা আইনের যে দিক আছে সেগুলো গলিয়ে হয়তো তিনি বের হয়ে যাবেন, এমন একটি সংস্কৃতি তৈরি হওয়ার কারণে কি আমরা এত বিভৎস দেখছি যে হত্যাকাণ্ড ঘটানোর পর লাশের উপরে ঝাঁপিয়ে পড়া, লাশকে বিকৃত করা, এই ধরনের ঘটনা কি বেড়ে চলছে কিনা? দেখেন, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে এখন তারা খুব ভায়োলেন্ট একটি দেশ মনে করে আন্তর্জাতিকভাবে। আমরা যে খুব ভদ্র সেটা মনে করে না। সো আমাদেরকে সমাজ ঠিক করতে হবে। কিভাবে আপনি এই সামাজিক ব্যবস্থা ঠিক করবেন এইটা চিন্তা করেন। যে রুগ্ন রাজনীতি যে ডিস্ট্রাকশনগুলি করে দিয়ে গেছে, আর আপনি কত করবেন বলেন? আপনার ধরেন আদালত যদি 100টা থাকে, আপনার ক্রাইম হইতেছে 20,000 প্রত্যেক দিন। আপনি কিভাবে ঠিক, আপনি আদালত কতই বা বাড়াবেন? ইউ সি, ইটস নট সো ইজি। আদালত বাড়ানোর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার আইন প্রয়োজন আছে কিনা? শৃঙ্খলা কিভাবে উন্নত করবেন? যেভাবে ইউনূস ধ্বংস করে দিয়ে গেছে আজ পর্যন্ত, ইভেন আই এম সরি টু সে, বিএনপিরও আমি কোনো উদ্যোগ দেখছি না যে যারা পুলিশে যারা আছে ওদেরকে কিভাবে মোটিভেট করে কাজ করাবে। আপনি সাধারণত দেখি বাচ্চারা কলার ধরতে চায় পুলিশের। আপনি যদি পুলিশকে মোটিভেট না করেন তারা কিভাবে কাজ করবে? আপনি পারছেন না। মানে পুলিশের সেই মনোবল এখনো ফিরে আসেনি, খুবই যার কারণে আমরা আরো দেখেছি নেমে যে গেছে। মিরপুরে বস্তি উচ্ছেদের ঘটনা আমরা দেখেছি যে পুলিশ জীবন বাঁচাতে তারাই দৌড়াচ্ছে। রাইট, আরো নেমে গেছে। আপনি পুলিশ ছাড়া কি দেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? পারবেন না। তো আপনি তো কিছুই করলেন না। ইউনূস এবং যারা মুভমেন্ট করেছে, এই যে পুলিশ হত্যা হয়েছে, এদেরকে কোনো বিচার করার উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার অথবা এই সরকার? এই জন্যই তো বলি যে এই সরকার থেকে কি এক্সপেক্ট করব? এরা তো কন্টিনিউয়েশন। নাম্বার টু, আরেকটা জিনিস বলি, আপনার কি ক্যাপাসিটি আছে এই সরকারের? আপনি যে মন্ত্রীদেরকে দেখছেন
বা যে পোর্টফোলিওস ডিস্ট্রিবিউশন আছে, কি এদের মধ্যে কোনো ক্যাপাসিটি আছে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার? আপনার যে সংসদ আছে, সংসদের কি কোনো ক্যাপাসিটি আছে লেজিসলেটিভ কাজ করার? জামাতের কি আছে? শুনেন, আমেরিকান ডিপ্লোম্যাটস, ওই যে আন্ডার সেক্রেটারি এসেছিল, তার সাথে যখন জামাতের 5 জন এমপিকে তারা সিলেক্ট করলো, নিয়ে গেল, তো ওদেরকে তো বাইরের থেকে হায়ার করে লোক নিতে হয়েছিল, বিকজ ওদের তো লোক ছিল না। ইফতেখার চৌধুরী সাহেবকে নিয়ে গেছে ওদের সাথে, যেন উনি কথাবার্তা বলতে পারেন। এই ক্যাপাসিটি নিয়ে আপনি কিভাবে দেশ চালাবেন? জি, এমন একটি প্রশ্ন আসলে থেকেই যায়। ধন্যবাদ আপনাকে। যাবার আগে আপনাদের 1 মিনিট করে একটু সময় দিতে চাই। জনাব মোস্তফা ফিরোজ, একটু জানতে চাই আপনার কাছে, আর 1 মিনিটের মধ্যে শেষ করবেন আশা করি। সেটি হচ্ছে যে জুলাই জাদুঘরের যে কথা বলা হচ্ছে, গণভবনের মতো বিশাল আয়তনের একটি জায়গাকে তারা করছেন, বাছাই করে নিয়েছেন। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন, যেখানে আমাদের জাতীয় জাদুঘরের তুলনায় সেটা অনেক বড়? না না, এটা তো একেবারে খুবই মানে কি বলে কাণ্ডজ্ঞানহীন একটা সিদ্ধান্ত। এটা কোনোভাবে উচিত না। একটা প্রতীকে একটা ভালো জায়গায় একটা স্মৃতি করা যেতে পারে। আপনি গণভবন, এটা আপনি এটাকে কিভাবে করবেন? এটা শেখ হাসিনা ওখানে বসবাস করতে বলে ওইটাকে আপনি সিলেক্ট করলেন, এটা কি? এগুলো কোনো কারণ নেই। মানে কাণ্ডজ্ঞানহীন কিছু কর্মকাণ্ড করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই যে তার সময় যেমন কবি নজরুলের ওখানে হাদিকে সমাহিত করা, যেখানেই চাপ হয়েছে, যেখানে পোলাপানগুলো করছে, তার কাছে বলছে ঠিক, মানে সে ক্ষমতায় থাকার জন্য সব কিছু করছে। পারলে ওই যে যদি চুপ্পুকে মেরে ফেলতে পারতো বা বের করে দেখা যেত, ওইটাও আর একটা জাদুঘর বানায় ফেলতো বঙ্গভবন। তার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, কারণ সে তো জানে আজ আছে কাল নেই, জাহান্নামে যাক বাংলাদেশ। কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া একটা মবতন্ত্র তৈরি করে সেই মবের উপর ভিত্তি করে সেই সিদ্ধান্তগুলো নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলছেন, যে উনি যখন ক্রাইসিসে পড়ে আমাদেরকে ডাকে, কিন্তু উচিত ছিল এই ইন্টারিম পিরিয়ডে রাজনীতিকদের সঙ্গে প্রতিনিয়ত তার ডিসকাশন করা, কিভাবে চলবে সেভাবে ঠিক করা। কিন্তু উনি তো তাদেরকে অ্যাভয়েড করছে, করে তিনি তার নিজের ওই পারিবারিক, তার বন্ধুবান্ধব আর এই ছাত্রদের, মানে তার লক্ষ্যটা ছিল যে এই ছাত্রদের উপর ভর করে সে ক্ষমতায় থাকবে। কিন্তু ঘটনাক্রমে দিনকে দিন এই কি বলে ব্যারোমিটার যে পারদগুলো আস্তে আস্তে নামা শুরু করছে। সে দেখছে ওরে বাবা, মানে আমি তো আর টিকতে পারবো না। সেই কারণ আধা সেকেন্ড, জি, জি, শেয়ার প্লেস। সেটা হলো সাখাওয়াত সাহেব বলেছে না যে আমরা যখন ক্যাবিনেট মিটিং করতাম সেখানে কোনোই আলোচনা হতো না, বিকজ সব আলোচনা আগেই উনি ঠিক করে কি করছেন এইটা বলে দিতেন, আলোচনাই করতেন না। মানে আপনার কাছে তাহলে আমি একই প্রশ্ন রাখি যে এই যে গণভবনে জুলাই জাদুঘর, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না না, এটা তো জঘন্য একটা কাজ। আর এটা তো সরকারি জায়গা, সরকারি ভবন, প্রাইম মিনিস্টারের জন্য এলোকেটেড আছে। আপনি এটাকে ভেঙ্গে টেঙ্গে সব শেষ করে আপনি এখানে কী জাদুঘর? ওই তো মাঠ আছে, কি জাদুঘর বানাবেন বলেন আমাকে? কি শেখ হাসিনার শাড়ি রাখবেন না কি রাখবেন বলেন? না ওইখানে যে হাঁস টাস পালা হয় ওইটা রাখবেন? কি থাকবে জাদুঘর? ওগুলো তো আগেই লুটপাট হয়ে গেছে। তাইলে কি থাকবে? মানে সেখানকার হাঁস পর্যন্ত লুটপাট হয়ে তাইলে কি রাখবেন আপনি ওই জাদুঘরে? কি থাকবে? ওই মববাজদের ছবি থাকবে। হ্যাঁ, তা হতে পারে। আই এগ্রি উইথ হিম 100%। তারেক ভাই, আমি আপনার কাছে একটু একই প্রশ্ন রাখতে চাই, একটু 1 মিনিটের মধ্যে একটু বলবেন। দেখুন, জুলাই নামে যদি কোনো জাদুঘর বা স্মৃতিকাতর জিনিস থাকে, সেটা আমাদের জাতীয় জাদুঘরের একটা রুম, 200 স্কোয়ার ফিটের একটা রুম যথেষ্ট। ঠিক আছে, জাতীয় জাদুঘরের চেয়ে না হলেও কয়েক গুণ বড় হলো গণভবনের এরিয়া। এবং গণভবন আসলে কি? গণভবন হলো রাষ্ট্রের প্রধানের আপনার হলো স্থান, এবং সেটাতে নকশা আছে যেটা পাবলিক হওয়া উচিত না। সেটা সিক্রেসি আছে, গোপনীয়তা আছে, বিভিন্ন ধরনের রুট আছে। সেই জিনিসগুলো জনগণের জানা উচিত না, বা বিদেশি শক্তিদের জানা উচিত না। এটাকে পাবলিক করে দিয়ে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনা কেমন রাষ্ট্রের প্রধানের, সেটাকে এক্সপ্লোর করে দেওয়া হচ্ছে। এবং এই যে জুলাই জাদুঘর, তো এতখানি জায়গার উপর অপচয়। আরেকটা এই ধরনের বাড়ি বানাতে আরও টাকা লাগবে প্রধানমন্ত্রীদের জন্য, সেই টাকার অপচয়। শুধু তাই না, তারা যেটা এজেন্ডা নিয়ে কাজ করেছিল, যে মুক্তিযুদ্ধের যেরকম একটা স্মৃতি এবং আবয়ব, মানুষ যেরকম স্মৃতিসৌধে ফুল দেয়, শহীদ মিনারে ফুল দেয়, এই যে মানুষের চিন্তাগত একটা কেন্দ্রীভূত জায়গা, এই জায়গাটাকে তারা এই জায়গাটাকে তারা ডিস্ট্রয় করে। মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হলো একটা বাড়ির মধ্যে সেগুন বাগিচার একটা ছোট, আর এটারে নিয়ে বিশাল একটা মানে অবকাঠামোর মধ্যে। আমি একটু বলি, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেরকম মানুষ শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে, আমাদের ভাষা আন্দোলন, তারা চাচ্ছে যে এইটাকে
খুঁটিটাকে রিপ্লেস করে প্রত্যেক জেলায় জেলায় জুলাই খুঁটি বানিয়ে দিয়েছে, জুলাই জাদুঘর বানিয়ে দিয়েছে। মানুষ এখন থেকে ওই স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরিবর্তে এই খুঁটিতে গিয়ে ফুল দিবে, ঠিক আছে। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, এখানে গিয়ে কুকুর প্রস্রাব করতেছে, এখানে গিয়ে ডাস্টবিন হচ্ছে, এখানে গিয়ে আপনার হলো ফকির ভিক্ষুকরা বসে আছে, যেটার অপরিচর্যা হচ্ছে। প্রত্যেকটা জেলায় যে জুলাই খুঁটি নামে খুঁটি বানিয়েছে, এটার উদ্দেশ্য, এটার মাহাত্ম্য একটা মানে বিধ্বংসী, আমাদের মুক্তিযুদ্ধকে চাপা দেওয়ার একটা বিধ্বংসী একটা পরিকল্পনা। শুধুমাত্র জুলাইকে সম্মান করবে বা করবে না সেটা পরের বিষয়, কিন্তু যেহেতু এইটা আমাদের জাতীয় চিন্তা ও চেতনাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই সমস্ত জুলাই খুঁটি অপসারণ করতে হবে। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।